আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো তোমরা? ঈদের পরে আজকে তোমাদের প্রথম লাইভ ক্লাস। আজকে দেখো আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো অপরিচিতা। এই গল্পটা হচ্ছে মনে করো একটা খুবই সেই যুগেও যেমন অ্যাপ্লিকেবল ছিল যখন ইনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এখনো অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আজকে আমরা পড়বো কি অপরিচিতা। দেখো তো, এই গল্পটা কিন্তু আমাদের বাংলা প্রথম পত্রের অনেক বড় একটা গল্প। আমরা আজকে চেষ্টা করব হচ্ছে আজকের ক্লাসের ভিতরে আমরা এই গল্পটা পুরোপুরি শেষ করব। হ্যাঁ, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো। কি করব? প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো। ভাই আমিও ভালো আছি, সীমা আমিও ভালো আছি। পড়তে পড়তে কি লিখেছো আদনান আহমেদ? আমি বুঝতে পারি নাই। হ্যাঁ আবু বকর, ঠিক আছে আমরা চলো শুরু করি। হ্যাঁ, অপরিচিতা কে লিখেছেন? দেখো, অপরিচিতা লিখেছেন আমাদের কালজয়ী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের ফরজ জুবাইর ভাইয়া। ঈদের পরে তোমাদের সাথে প্রথম ক্লাস আজকে, ঠিক আছে? চলো ক্লাস শুরু করি। দেখো, অপরিচিতা। অপরিচিতার প্রথমে কি লেখক পরিচিতি। এখন লেখক পরিচিতির বিষয়টা কি, আমরা অ্যাডমিশনে যাই অথবা কিসে বোর্ড পরীক্ষায় যাই, লেখক পরিচিতি থেকে সিগনিফিকেন্ট কিছু কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? যে এই লেখাটা কোন লেখকের বা কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। এবং এরকমও আসে যে যেমন দিয়ে দিলে দেখো হচ্ছে শেষের কবিতা। শেষের কবিতা কি, এটা কি কবিতা গ্রন্থ নাকি কাব্য গ্রন্থ নাকি তোমার হচ্ছে উপন্যাস গ্রন্থ, এই টাইপের বিভিন্ন চলে আসে, ঠিক আছে? তাহলে চলো, আজকে হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের সব থেকে ইম্পর্টেন্ট একজন লেখক, সিগনিফিকেন্ট, যিনি নোবেল পেয়েছেন বাংলাদেশে, এশীয়দের ভিতরে প্রথম নোবেল পেয়েছিলেন, তার জন্ম পরিচয় এবং তার বিভিন্ন কৃত কার্য আমরা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে কত সালে? দেখো, তোমরা যারা আজকে ক্লাস করছো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে দুইটা জিনিস নিয়ে বসবা। দুইটা জিনিস নিয়ে তোমরা বসবা। এক হচ্ছে কি, বই নিয়ে বসো, বাংলা বই নিয়ে বসো, প্লাস কালার পেন। কালার পেন নিয়ে বসো, বাংলা বই প্লাস কালার পেন, এই দুইটা নিয়ে বসো। বাংলা বই প্লাস কালার পেন, এগুলো আমরা আজকে পুরো পোস্টমর্টম করবো। এই গল্পটা পুরো পোস্টমর্টম করবো দাগ দিয়ে দিয়ে। এবং আরেকটা জিনিস নাও, খাতা নাও। কি নাও? খাতা নাও। আজকে আমি যেই যেই বিষয়গুলো তোমাদেরকে বলবো এইগুলো খুব লাইন বাই লাইন লিখবা, কারণ আমি লাইন বাই লাইন পড়াবো। এগুলো তোমাদের বিশ্লেষণ করবো, কিভাবে প্রশ্ন আসতে পারে এটা বোঝাবো। এবং খাতা নিবা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো টুকে নিবা। আজকে যদি এটা পড়ো, তোমাদের বোর্ড পরীক্ষার আগে কোনোভাবে এটা আর দ্বিতীয়বার পড়া লাগবে না, একবার রিভিশন দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো শুরু করি। দেখো, বাংলা প্রথম পত্রে আমাদের কি আছে? আমাদের আছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে? 1861 খ্রিস্টাব্দে তিনি কি জন্মগ্রহণ করেছেন? কত সালে? 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তারপর দেখো, 7ই মে বঙ্গাব্দের 25শে বৈশাখ, এই প্রশ্নটা আসে যে কত বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন? 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছো? আনিকা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আদনান আহমেদ, গল্প পড়তে পড়তে শহীদ হয়ে যাব। পারি নোট আছে। আচ্ছা, গল্প পড়তে পড়তে শহীদ হয়ে যাবে। আদনান, তুমি আজকে ক্লাসটা করো, দেখি আসলে গল্প পড়তে পড়তে তুমি কতটুকু পড়েছো এটা আজকে বোঝা যাবে, ঠিক আছে? তুমি গল্প যে কতটুকু পড়েছো আজকে বোঝা যাবে। পাশাপাশি তারপর দেখো, রবীন্দ্রনাথের পিতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পিতা ছিলেন হচ্ছে কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ইনি হচ্ছে রবীন্দ্রনাথের পিতা ছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এই যে ইনিও কিন্তু বেশ বড় মাপের জমিদার ছিলেন। এবং তার অনেক ক্ষেত্রে হয় কি, লেখকের বাবা মায়ের নাম পরিচয় আসে না, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটু ভিন্ন, যেহেতু ইনি অনেক বড় মাপের লেখক, উনি সাহিত্যিক, ঔপন্যাসিক, অনেক কিছুই। হ্যাঁ, এই জন্য তার পিতার নাম মাতার নাম আসতে পারে, ঠিক আছে? পিতার নাম এবং মাতার নাম কি আসতে পারে। তারপর দেখো, বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলা গল্পের ছোট গল্প নিয়ে এসছে কে? বাংলা সাহিত্যের ছোট গল্প নিয়ে এসছে কে? কমেন্ট করে জানাও। আর হচ্ছে আজকে ক্লাসটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস হবে। হ্যাঁ, এই ক্লাসে যারা ধৈর্য ধরে থাকতে পারবা তারা হচ্ছে এই গল্প মোটামুটি আজকে বুঝতে পারবা। মোটামুটি না, তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। এবং বিষয় হচ্ছে, তোমার ধৈর্য ধরে থাকার একটা উপায় হচ্ছে আমি যে প্রশ্নগুলো করব এগুলো তোমরা রেসপন্স করবে। এই রেসপন্স গুলো তোমরা কিভাবে করবা এগুলো তোমরা খুব ভালো করেই জানো। হ্যাঁ, উল্টা পাল্টা কমেন্ট করার দরকার নাই। আমি চেষ্টা করব, যেহেতু বড় গল্প আজকে, গল্প কম করতে। বুঝতে পেরেছো? আচ্ছা, অনুভূতির ছোঁয়া। আচ্ছা, এটা আবার কেমন নাম ভাই? অনুভূতির ছোঁয়া, খুব খুশি ক্লাসটি পেয়ে। ভাইয়া মোবাইল রেখে শুরু করেন। আচ্ছা দেখো, মোবাইল রেখে শুরু করেন। জাকির বলছে মোবাইল রেখে শুরু। আচ্ছা জাকির, তোমার কথা শুনে শুরু করি। দেখে, যে লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ, সমৃদ্ধি ঘটেছে তার ছোট গল্প সাহিত্য। আচ্ছা, আমি তারপরে যাই। দেখো, লেখক পরিস্থিতি, এরপর থেকে সারা জীবন প্রায় শেষ দিন পর্যন্ত 64 বছর তিনি অখণ্ড গল্প গুচ্ছে কি করেছেন? সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। কতটি? 95টি। এরপরে সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে তার
আরো গল্প সংকলিত হয়। এই যে কতটি ছোট গল্প রচনা করেছেন, কি কি ছোট গল্প, এত প্রশ্ন আসে না। তার বিখ্যাত সিগনিফিকেন্ট যে সফিস্টিকেটেড যে গ্রন্থগুলো আছে তোমরা এইগুলো পড়ো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? কোনগুলো পড়বা? ধরো একটা লেখকের জীবনী পড়তে গেলে তার জন্মস্থান, মৃত্যু স্থান, সে সারা জীবনে কি করেছে এত পড়া লাগে না। তার পেশাটা পড়বা, সে কোথায় জন্মগ্রহণ করেছে পড়বা, এবং তার বিখ্যাত কাব্য মানে লেখা, তার বিখ্যাত লেখাগুলো পড়বা। ঠিক আছে? কমেন্ট করে জানাও আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? মোশাররফ হোসেন, আমার সাউন্ড কি কম আসছে ভাই? আরেকবার বলো তো দেখি। দেখো পারিবারিক তিনি কি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? মুসলমানের গল্প। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তিনি সর্বশেষ যে গ্রন্থটি রচনা করেছেন তার নাম কি? মুসলমানের গল্প। তার সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহ হয়। কোথায় ছিলেন তিনি? ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতে, ভারতের জোড়াসাঁকোয়, কিন্তু তার একটা জীবনের বড় সময় করে কাটিয়েছে কুষ্টিয়ার শিলাইদহে। আমরা যাই না অনেকে ঘুরতে? কুষ্টিয়ার শিলাইদহে যে কুটি বাড়িটা আছে, এখানে আমরা অনেকে ঘুরতে যাই না? এই যে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কাল পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের রচনা স্বর্ণযুগ। তার ছোট গল্পের রচনা স্বর্ণযুগ কোথায়? স্বর্ণযুগ বলতে কি বোঝায়? স্বর্ণযুগ বলতে হচ্ছে যে একদম একটা মানুষের প্রাইম টাইম থাকে। হ্যাঁ, অনেকে যেমন মুস্তাফিজের কথা বলি, সে অনেক ভালো বোলার, সে একসময় কিন্তু অনেক ভালো বল করছে, এখনো ভালো বল করে, কিন্তু একসময় যে প্রাইম টাইম তার বেস্টটা দিয়েছে সেটাকে আমরা কি বলি? স্বর্ণযুগ। সোনাত্তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোকে তিনি একই সময়ে রচনা করেন। এই যে সোনাত্তরী কাব্যের যে বিভিন্ন রচনা আছে সে এইখানেই বসে রচনা করে। কোথায় বসে? শিলাইদহে বসে রচনা করেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? অনেকে সাউন্ড প্রবলেমের কথা বলছে, সব কি ঠিক আছে? আয়েশা বলছে ঠিক আছে, নুসরাত জাহান বলছে ঠিক আছে। দেখো আমি কি চাই এখন, দেখো তোমরা হচ্ছে তোমাদেরকে অনেকে পড়াবে, সত্য কথা বলতে অনেকে তোমাদেরকে পড়াবে, এবং অনেকে বলবে যে এক ক্লাসে সবকিছু কমন, এক ক্লাসে সবকিছু চলে আসবে। ভাই হ্যাঁ ঠিক আছে, কমন চলে আসবে, ওকে কমন চলে আসবে, কিন্তু সাহিত্য ফিকশন যেগুলো আছে, আমরা যে এত গল্প সাহিত্য পড়ি, আজকে যে আমরা গল্পটা বলবো অপরিচিতা, অপরিচিতা গল্পটা কিন্তু মেইনলি রবীন্দ্রনাথ এই জন্য লিখে নাই যে আমরা বাচ্চারা যারা আছি এটা পড়ে বোর্ড পরীক্ষায় পরীক্ষা দিব। আমরা, উনি কি জন্য লিখেছিলেন জানো? যে সমাজে যাতে একটা চেঞ্জেস আসে, পাঠক সমাজ যাতে এটা পড়ে একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। ঠিক আছে? এবার দেখো আমি বিশেষ করে আমি চাই কি, যে আমি আজকে তোমাদেরকে এটা পড়াবো এবং তোমরা এটা বাস্তব জীবনেও ভাই অ্যাপ্লাই করবা। এবং এই যে ফিকশন আমরা কি করি? ধরো আমরা অনেকে বলছি না, আমেটুর ভেবে পড়েছি, ফেলুদা সমগ্র পড়েছি, বিভিন্ন গোয়েন্দা কাহিনী পড়েছি, এগুলো কিন্তু আমরা কি পড়তাম? শখের বসে পড়তাম। এইভাবে তুমি যদি একটা গল্পকে শখের বসে পড়তে পারো, ভালো লাগা দিয়ে পড়তে পারো, তাহলে ওখানে ভালো করতে পারবা। কারণ অপরিচিত গল্প কি নিয়ে বলতো দেখি? কবির উপন্যাস, প্রবন্ধ, এগুলো আমাদের মুখস্থ থাকে না। এগুলো মুখস্থ করার জন্য একটা প্রবাদ বাক্যের মতো কিছু না। আচ্ছা নুসরাত জাহান, তুমি দেখো তোমার মুখস্থ থাকে না, কেন থাকে না তুমি জানো? কারণ তুমি ওটা ফিল করো না। ধরো তুমি ছোট্টবেলায়, একেবারে ছোটবেলায় ঠাকুমা ঝুলির কোনো বই পড়েছো বা ফেলুদা সমগ্র পড়েছো, ওটা তুমি দেখো তোমার এখনো মনে আছে কাহিনী। কারণ কি? তুমি ওটা ভালো লাগা থেকে পড়েছিলে। কিন্তু আমরা এখন যেগুলো পড়ছি কি, এগুলো আমরা কি করি? ভালো লাগা থেকে পড়ি না। ভালো লাগা থেকে না পড়ার কারণে কি হয় জানো? আমরা এগুলো বুঝতে পারি না বা এগুলো আমাদের মনে থাকে না। আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা ভালো মার্ক এখান থেকে নিয়ে আসবো, কিন্তু তার আগে সেটাকে আমাদের কি করতে হবে? ফিল করতে হবে। ভালো মার্কের সাথে আমাদের কি করতে হবে? এটা ফিল করতে হবে। ভালো মার্কের সাথে কি করতে হবে? ফিল করতে হবে। দেখো তোমাদের কোন টিচার এখনো পর্যন্ত এই যে ছবি দিয়ে কখনো বাংলা পড়িয়েছে? আমাকে কমেন্ট করে জানাও তো দেখি। তোমাদের কোন টিচার এখনো পর্যন্ত তোমাদের কোনো ছবি দিয়ে পড়িয়েছে? কখনো ছবি দিয়ে কেউ পড়িয়েছে নাকি? দেখো রাশিদুল বলেছে আমি কুষ্টিয়া শিলাইদহ কুড়িবাড়িতে গিয়েছিলাম, আমার পাশের জেলায়। ভাই আমিও গিয়েছি, সুন্দর জায়গা। আচ্ছা দেখো, গল্পের মেইন চরিত্রকে অনুপম এবং কল্যাণী। গল্পের মেইন চরিত্র কয়জন? গল্পের মেইন চরিত্র কয়জন? আমি তোমাদেরকে বলবো আজকের ক্লাস হচ্ছে অনেক বেশি লম্বা। হ্যাঁ, এই জন্য আমি যেই প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিবা। তুমি যদি আমার সাথে ফেস টু ফেস তো কন্ট্যাক্ট করার আমাদের সুযোগ নাই। আমি যখন প্রশ্ন করব, তুমি যখন উত্তর দিবা, তখনই তুমি ক্লাসে পার্টিসিপেট করতে পারবা। আর ক্লাসে পার্টিসিপেট করলে 8-9 ঘন্টার ক্লাস করতেও কষ্ট হয় না। কিন্তু তুমি যদি ক্লাসে পার্টিসিপেট না করো, তোমার কি হবে? ক্লাস করতে কষ্ট হবে এবং তোমার আধা ঘন্টার ক্লাসও মনে হবে অনেক লম্বা। পাশাপাশি প্রচুর পরিমাণে আন্ডারলাইন করবা। ঠিক আছে? কবিদের উপন্যাস, এতগুলো কবির উপন্যাস গল্প কিভাবে মনে রাখবে? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে লিখেছে না পড়ায়নি, এই যে অনুপম। অনুপম কি দেখতে খুবই সুন্দর না? অনুপম মানে হ্যান্ডসাম না? না ভাই, আজকে প্রথম অনুপমকে দেবো। এই যে অনুপম হচ্ছে, এই যে দেখো সীমা, দেখো অনুপম হচ্ছে এই যে, হ্যাঁ অনুপম কি দেখতে খুবই সুন্দর। দেখতে কি অনুপম সুন্দর না? অনুপম কি দেখতে সুন্দর নাকি? দেখো তো, অনুপম কিন্তু খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখতে না? দেখো তো,
অনুপম কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু সমস্যা কি অনুপমের সমস্যা হচ্ছে ব্যক্তিত্ব নাই। তার কি নাই? ব্যক্তিত্ব নাই। সে সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না। সে একজনকে পছন্দ করেছিল, তার পক্ষে সে কথা বলতে পারে না। আমার বাসা কুষ্টিয়া জেলাতে। আমি আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন না ভাইয়া, এখন কোনো ফালতু কথা হবে না। কথা হলেই কিন্তু মাইর দিব, কথা হলেই আজকে মাইর দিব। আমি কিন্তু প্রচুর বকা দিই, আর পড়ার ভিতরে আমি অনুপমরে অনেক বেশি গালি দিব। আর একটা কথা, তোমরা যখন কোনো গল্প উপন্যাস পড়বা, গল্প উপন্যাস পড়ার সময় কি করবা জানো? ছেলেরা যারা আছিস তোরা, দেখ, ধর আজকে অপরিচিতা পড়ছিস না, এখানে এই অনুপমের চরিত্র মানে মেইন চরিত্রে ছেলেরা হচ্ছে অনুপম ভাববি, নিজেকে কি ভাববি? অনুপম। এবং মেয়েরা যারা আছো তোমরা, আপুরা যারা, তোমরা হচ্ছে মেয়েরাকে কল্যাণী ভাববি, কল্যাণী। ঠিক আছে, তোমরা কি ভাববা? কল্যাণী ভাববা। এই যখন নিজেকে গল্পের চরিত্রের ভিতরে ঢোকাতে পারবা, তখন তোমরা গল্পকে এনজয় করবে এবং এটা মনে থাকবে। আজকে যেই সব ছেলেরা আসলে ভালো ভদ্র, সে কি অনুপমকে ঘৃণা করবে। যেসব ছেলে, অনেক ছেলে আজকে রাগ হবে, যারা হচ্ছে বলিষ্ঠ বোল্ড, হ্যাঁ, তারা হচ্ছে আজকে অনুপমকে দেখে বিরক্ত হবে, ছেলেরা এরকম হয় নাকি। আর মেয়েরা অনেক খুশি হবে, না মেয়েরা তো এরকমই হতে হবে, একদম মনে করো বোল্ড হতে হবে মেয়েদেরকে। ঠিক আছে, অনুপমের ড্রেসটা দেখা লাগবে না। দেখো এখন চলে, ভাইয়ের মেধার সাথে চশমা যায় না। আরে ভাই, কিসের মেধা কিসের চশমা? এই পড়তে গিয়েই তো চশমা নষ্ট হয়ে গেছে। অনুপম থেকে, এই যে নুসরাত জাহান, দেখো কমেন্ট করছো তুমি, অনুপম দেখতে সুন্দর হলো, ব্যক্তিত্ব কুৎসিত। ভাইয়া, কবি জীবনী কিভাবে মনে রাখবো? আচ্ছা, এই বিষয়ে আমি আলাদা ক্লাস দিব। দেখো এখন দেখো, অনুপমের বৈশিষ্ট্য কি কি? অনুপম হচ্ছে ভদ্র, শিক্ষিত, কিন্তু দুর্বল চরিত্র। এই যে অনুপম কি চরিত্র? অনুপম হচ্ছে দুর্বল চরিত্র। তারপরে নিজের সিদ্ধান্ত নিতে অক্ষম, নিজের সিদ্ধান্ত নিতে অক্ষম। আচ্ছা, যে স্কুলে যায়, যে ইউনিভার্সিটিতে পড়ে, সে কি শিক্ষিত? তোমাদের কি মনে হয় যে ইউনিভার্সিটিতে পড়লেই শিক্ষিত হয় না, কলেজে পড়াশোনা শেষ করলেই শিক্ষিত হয় না? তার কি অক্ষর জ্ঞান তৈরি হয়। কিন্তু এই যে দেখো, নিজের সিদ্ধান্ত নিতে অক্ষম। শিক্ষা তোমার ভিতরে কি সত্যকে সত্য বলতে শেখাবে, সাদাকে বলবা না এটা সাদা, সাদা মানে সাদা। ওই সাদাকে তুমি যখন সাদা বলতে পারবা, তখনই তুমি শিক্ষিত। তুমি কখনোই মিথ্যাকে কি করবে না, প্রায়োরিটি দিবা না। তারপর দেখো, মামা নির্ভর। কি অনুপম কি সবসময় কি নির্ভর? মামা নির্ভর। তারপরে কি আছে? আত্মবিশ্বাসের অভাব। অনুপমের কি আছে? অনুপমের আছে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসের অভাব। অনুপমের কি আছে? আত্মবিশ্বাসের অভাব। প্রেমে আন্তরিক হলেও কর্মে নিষ্ক্রিয়। তারপর কি? সে দেখো প্রেমের ক্ষেত্রে খুব আন্তরিক। সে কল্যাণীকে দেখে সে প্রেমে পড়ে গেছিল। কল্যাণীকে সে কখনো দেখেই নাই, জাস্ট ইমাজিন করে প্রেমে পড়ে গেছে। কিন্তু সে প্রেমকে বাস্তবায়ন করার জন্য, কল্যাণীকে বিয়ে করার জন্য কিছু করতে পারে নাই। এই যে আপুরা যারা আসো ভাই, তোমরা এই টাইপের ছেলে থেকে দূরে থাকবা। দেখতে খুব কিউট, সে খুবই প্রেমিক ঔপন্যাসিক কথা বলে, কিন্তু কিন্তু তোমাকে বিয়ে করতে পারবে না। বিয়ে করলে তোমাকে সুখে রাখতে পারবে না। কারণ কি? কর্মে নিষ্ক্রিয়, তার অন্যের উপর নির্ভর, সে সিদ্ধান্ত নিতে পারে না, দুর্বল চরিত্র। এরকম মানুষ কখনো একজন মেয়েকে কি করতে পারে না, সুখে রাখতে পারে না। জান্নাত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখো, ভুল বুঝতে পারে কোথায়? শেষে গিয়ে সে ভুল বুঝতে পারে। এটা একটা ভালো গুণ অনুপমের, এটা একটা ভালো গুণ। এবং অনুপম এই গল্পে কি করেছে জানো? নিজের আত্মসমালোচনা করেছে, মানে নিজের ভুলগুলো সে নিজে এখানে বর্ণনা করেছে। এখন দেখো পরীক্ষায় কি আসবে। এই যে এটা হচ্ছে কিসের জন্য? এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনুপমের চরিত্রের দুর্বলতা তোমার ঘ নম্বরে দিয়ে দিতে পারে। অনুপমের চরিত্রের দুর্বলতা গুলো কি কি ছিল? একজন হিরো হিসাবে কিন্তু অনুপমের চরিত্রে এইভাবে দুর্বলতা থাকে না। এই যে বাংলা ক্লাসে ভাই ইংলিশ মানায় না, বাংলাতেই বলেন যে কল্পনাতে। আচ্ছা ঠিক আছে, কল্পনাতে সে কল্যাণীকে প্রেমিকা হিসেবে ধরে নিয়েছিল, কিন্তু প্রেমিকাকে সে বউয়ে রূপান্তর করার জন্য কি করতে পারে নাই? বোল্ড স্টেপ নিতে পারে নাই। সে মামার সামনে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এটা কখনো পুরুষের বৈশিষ্ট্য হতে পারে না। সারাদিন রিলস দেখে সময় কাটাও, আবার রাতে লাইনে এসে ক্লাস করো পাপির দল। এই বেটা চুপচাপ একদম ক্লাস কর, নাহলে ধরে মাইর লাগাবো। তারপর দেখো, ট্র্যাজিক চরিত্র হিসাবে অনুপম। হ্যাঁ, এই যে অনুপমের ট্র্যাজিক চরিত্র কেন বলতো? অনুপমের ট্র্যাজিক চরিত্র হচ্ছে কি? ট্র্যাজেডির বিষয়টা কি? ট্র্যাজেডি দুঃখ। হ্যাঁ, অনুপম হচ্ছে সে বিশাল একটা দুঃখ খাইছে। এই যে কিউট বয় পুকি অনুপম, সে হচ্ছে কল্যাণীকে বিয়ে করতে পারে না। এটা একটা ট্র্যাজেডি না? অবশ্যই ট্র্যাজেডি। এই জন্য অনুপম কি বলা হয়? ট্র্যাজিক চরিত্র। তারপরে দেখো, অনুপমের মামা মেইন কালপিট হচ্ছে এই গল্পে কে? অনুপমের মামা। এই গল্পে অনুপমের মামা হচ্ছে মেইন কালপিট। দেখো তো চেহারাটা দেখছো, খুবই ধূর্ত। এটা হচ্ছে অনুপমের মামা। অনুপমের মামার বৈশিষ্ট্য কি কি দেখো? চালাক, ধূর্ত এবং সুযোগ সন্ধানী। চালাক, ধূর্ত এবং কি সুযোগ সন্ধানী। তারপরে অনুপমের মামা হচ্ছে প্রচুর পরিমাণে কি
লোভী। অনুপমের মামা প্রচুর পরিমাণে লোভী। অনুপমের মামা কি প্রচুর পরিমাণে লোভী। যৌতুক কেন্দ্রিক চিন্তা, যৌতুক কেন্দ্রিক চিন্তা তার আছে। এই ছেলেরা যারা আছিস, তোরা কে কে যৌতুক নিতে চাস আমাকে জানা। তোরা কে কে যৌতুক নিবি আমাকে জানা, তাদের এখনই আমি ক্লাস থেকে বের করে দিব। তারপরে দেখো বিয়েকে কি করে লেনদেন হিসেবে দেখে। অনুপমের মামা তাহলে বিয়েকে কি হিসেবে দেখে? লেনদেন হিসেবে দেখে। বিয়ে হচ্ছে একটি সামাজিক বন্ধন, যেখানে এক পরিবারের সাথে আরেক পরিবারের একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ, এটাকে সে কিভাবে দেখে? লেনদেন হিসেবে, যে বিয়ে দিস ইজ বিজনেস। হ্যাঁ, একটা কথা আছে না, এটা ছোট করে একটা বাচ্চা বলে, ও ওইভাবে দেখে। অনুপমের মামা হচ্ছে এরকম বিজনেস, বিজনেস, হ্যাঁ এরকম বিজনেস, দিস ইজ বিজনেস টাইপের। তারপর দেখো সামাজিক কুপ্রথার প্রতীক। সামাজিক কুপ্রথার প্রতীক কিভাবে অনুপমের মামা? অনুপমের মামা কুপ্রথার প্রতীক হচ্ছে কারণ সে কি নেয়? যৌতুক নিতে ইচ্ছুক। কি নিতে ইচ্ছুক? যৌতুক নিতে ইচ্ছুক। এই যে চোরের মতো, সে আসলেই চোর, যে নিজের সিদ্ধান্ত নিতে নিতে পারতো না। ইয়েস, নুসরাত জাহান অনেক ভালো করে লিখিত। তারপর দেখো নিজের স্বার্থে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। এই যে মামার বিষয় হচ্ছে যার যাওয়াই হোক, আমার নিজের স্বার্থ রক্ষার জন্য আমি কি করব? সবকিছু আমার হাতের মুঠোর ভিতরে রাখবো। এই টাইপের লোক আসলে হচ্ছে দেশের যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, কি হয়? এরা হচ্ছে দেশের এবং মানুষের ক্ষতির কারণ। ঠিক আছে, তারপর দেখো, তারপর বোর্ডের জন্য কি কি আসবে দেখো তো। বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য কি? মামা চরিত্রের মাধ্যমে সমাজের সমালোচনা করা। দেখো মামা চরিত্রের মাধ্যমে সমাজের সমালোচনা কিভাবে করবা তুমি? মামা চরিত্র এখানে কিসের প্রতীক? সে অর্থলোভী, সে যৌতুক প্রথাকে এখানে প্রমোট করছে। এই জন্য এইভাবে আমরা কি করব? সমাজের সমালোচনা করবো। তারপর যৌতুক প্রথার প্রতিফলন হচ্ছে কার চরিত্রে? মামা চরিত্রে। সবাই বুঝতে পারছো আমার কথা? ইসলামে যৌতুক হারাম, হ্যাঁ ঠিক আছে, ইসলামে যৌতুক হারাম, এটা আমরাও জানি। এবং যৌতুক তুমি যেই ধর্মেরই হও না কেন, যৌতুকটা হচ্ছে একটা বার্ডেন। সোজা কথা বলি, দেখো যখন একটা ছেলে, এখানে যারা ছেলেরা আছিস তোরা খুব মনোযোগ দিয়ে শোন, যখন একটা ছেলে একজন মেয়েকে বিয়ে করছে, তুমি জাস্ট ওই মেয়ের বাবা মায়ের কথা ভাবো। তারা শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে, শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে এত কষ্ট করে এত ভালোবাসার একজন মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছে। এটা এটা ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, তোমার দিকে তাকিয়ে, তোমার উপরে ভরসা করে তার পৃথিবীর সব থেকে প্রিয় একটা জিনিসকে তোমার হাতে তুলে দিচ্ছে তার বাবা মা। তুমি যদি তারপরে তার বাড়িতে নিয়ে এসে তার সাথে মিসবিহেভ করো, তার থেকে তুমি যৌতুক নাও, ওই যে একটা আস্ত মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছে, তাতেও তুমি সন্তুষ্ট না? তুমি সন্তুষ্ট না ভাই? তুমি যৌতুক নিতে চাও? এটা এটা কেমন? এটা এটা শুধু পুরুষ না, এটা মানুষ হিসেবেই উচিত না। এটা মানুষ হিসেবেই উচিত না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই টাইপের সেন্স কি আমাদের ভিতরে গ্রো করার জন্য এই অপরিচিতা গল্পটি তিনি লিখেছেন। আমরা কি করছি? এটা পাগলের মতো মুখস্থ করছি। পাগলের মতো যদি তুমি মুখস্থ করো তাহলে কি? তাহলে তুমি এখানে এটা কখনো মনে থাকবে? তোমার ভিতরে কখনো শিক্ষা জাগ্রত করতে পারবে? ভাই আমি যৌতুক নিব না রে ভাই। তোমার কি মনে হয় আমি যৌতুক নিব? আমার আমার চলার মতো আমার টাকা পয়সা আছে, আমার যৌতুক লাগবে না। তারপর দেখো অনুপমের বাবা। অনুপমের বাবা কি ছিলেন? অনুপমের বাবা ছিলেন একজন পেশায় কি উকিল। অনুপমের বাবা কি ছিলেন? পেশায় উকিল। এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক হচ্ছে প্রচুর টাকা পয়সা কামাইছে, কিন্তু ভদ্রলোকের একটা কি আছে? ব্যর্থতা আছে। কি ব্যর্থতা? এই ভদ্রলোক ছেলেরা মানুষ করতে পারে না। বুঝছো? ছেলেরা স্কুলে পাঠাইছে, পড়াশোনা করাইছে, কিন্তু তার ভিতরে ব্যক্তিত্ব হয় না। সে দেখতে সুন্দর, এই রে হেভি কিউট হ্যান্ডসাম, কিন্তু কি হয়েছে? ছেলের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই, ছেলের ভিতরে কোনো বোল্ডনেস নাই। এখন ছেলেদের ভিতরে কি থাকতে হবে? বোল্ডনেস থাকতে হবে। তুমি দেখতে কালা ও ফসল, তোমার ভিতরে বোল্ডনেস থাকতে হবে, একদম স্ট্রেইট। বুঝতে পেরেছো? এই মিথিলা বানু, সোনা দানা নিব নাকি কি নিবো জানো? আমার ওয়াইফ আমার জন্য সোনা ভাই, আমার আর কিছু লাগবে না। বুঝছো? বউকে যখন তুমি সোনা হিসেবে দেখতে পারবো তখন তোমার সোনা লাগবে না। তোমার বউ যদি 45 কেজি ওজন হয় বা 50 কেজি ওজন হয়, তাহলে আমার জন্য 45 কেজি সোনা এসছে আমার বাড়িতে, আর কিছু লাগবে না। দেখো অনুপমের বাবা, অনুপমের বাবা কি ছিল? পেশায় একজন উকিল, আইনজীবী, যুক্তিবাদী এবং অভিজ্ঞ, নিরপেক্ষ, কিছুটা নিষ্ক্রিয়। মানে অনুপমের বাবা যে হ্যাঁ টাকা পয়সা কামাইছে শুধুমাত্র এই বর্ণনার জন্য এই অপরিচিত গল্পে তিনি উঠে এসেছেন, কিন্তু তার একদম নিষ্ক্রিয় ভূমিকা, কারণ সে তো মারা গেছে। তারপরে ছেলের উপর নিয়ন্ত্রণ কম, এ লোক তো মারাই গেছে। ছেলের উপর নিয়ন্ত্রণ, সমাজে নিয়ম মানলেও ভিতরে দ্বন্দ্ব আছে। দেখো তার নিষ্ক্রিয়তার কারণ কি? এখানে তোমার দিতে পারে যে অনুপমের বাবার ব্যর্থতা গুলো কি কি, তার অনুপমের বাবার বাবা হিসেবে ব্যর্থতা গুলো কি কি। তারপর দেখো অনুপম কন্যার বাবা। আমার, তুমি যদি বলো আমার আমার পছন্দ মতে হচ্ছে এই গল্পে সব থেকে ফেভারিট চরিত্র আমার হচ্ছে এই যে কন্যার বাবা শম্ভুনাথ। কন্যার বাবা হচ্ছে আমার এই গল্পের সব থেকে কি ফেভারিট চরিত্র। এখন এর মতো বলিষ্ঠ বলিষ্ঠ চরিত্রের অধিকারী সবাইকে হতে হবে, একদম সবাইকে, মেয়েদেরকেও এবং ছেলেদেরকেও।
বুঝতে পেরেছো? এবং যারা এখানে আছো, তোমরা যারা কয়দিন পরে বিয়ে শাদী করবা, তোমাদের একসময় বাচ্চা কাচ্চা হবে, তোমাদের বাচ্চা কাচ্চা হলে এরকম বলিষ্ঠ রোল প্লে করতে হবে, বুঝতে পারছো? অনুপমের দেখো কন্যার বাবা কি ছিল? কন্যার বাবা ছিল নীতিবান, আত্মসম্মান বোধ সম্পন্ন। কি ছিল? নীতিবান এবং আত্মসম্মান বোধ সম্পর্ক, যৌতুক বিরোধী। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর শম্ভুনাথ চরিত্রের মাধ্যমে কি যৌতুক বিরোধী কি করতে চাইছে? যৌতুক বিরোধী একটা সমাজ প্রমোট করতে চাইছে। কার মাধ্যমে? এই যে শম্ভুনাথ সাহেবের মাধ্যমে। এই ভদ্রলোক কিন্তু আসলেই ভালো মানুষ। হ্যাঁ, এই গল্পে দেখো প্রগতিশীল চিন্তাধারা, অর্থাৎ কি সমাজে যে কুসংস্কার আছে তিনি এইগুলো থেকে বাইরে গিয়ে প্রগতিবান চিন্তাধারা করেন। তারপরে কি মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন। অবশ্যই অনেকে আছে এখনো যে বাবা অনেক শিক্ষিত, মা শিক্ষিত, মেয়ে শিক্ষিত, ভার্সিটিতে পারে, কিন্তু বিয়ের ক্ষেত্রে মেয়ের কোনো ডিসিশন নাই। বাবা বলেছে এই যে ছেলে তো বিসিএস ক্যাডার, ছেলে তো ম্যাজিস্ট্রেট, ছেলে তো পুলিশ, বিয়ে করো, বিয়ে দিয়ে দিয়েছে। এবং এই শিক্ষিত মেয়েরাও লাখ লাখ টাকা যৌতুক দিচ্ছে। এখানে কার? ছেলেরও সমস্যা, ছেলে বিশেষ ক্যাডার হয়ে কি হয়েছে? যৌতুক নিচ্ছে। আবার ছেলের মা বাবারও সমস্যা, মেয়ের মা বাবারও সমস্যা, তারা যৌতুক দিচ্ছে। এই তোমাদের কিন্তু মাইল লাগাবো ভাই। এই অজিত, বউ তুমি কোথায়? তুমি এরকম অমনোযোগী হলে তুমি জীবনে বউ পাবো না ভাই। অনুভবের বাবা একদম ব্যর্থ পিতা, তিনি নিজের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে। হ্যাঁ, একদম ঠিক। তারপর দেখো সামাজিক চাপ তিনি উপেক্ষা করেন। হ্যাঁ, এটা আমাদের করতে হবে। তোমরা যদি জীবনে কখনো ভালো করতে চাও, তোমাদের সমাজের চাপকে মোকাবেলা করতে শিখতে হবে। সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, যত ভালো কাজ করো কেউ না কেউ সমালোচক থাকবেই তোমার। তাহলে কি করতে হবে আমাদের? সামাজিক চাপকে উপেক্ষা করতে হবে। তারপরে দেখো নৈতিকতা ও আদর্শের প্রতীক তার ভিতরে আছে, তিনি প্রগতিশীল সমাজের প্রতিনিধি। যদি প্রশ্ন আসে অপরিচিতা গল্পে প্রগতিশীল সমাজের প্রতিনিধি কি, উত্তর কি হবে? প্রশ্ন যাও। শম্ভুনাথ সেন তো যৌতুক দিতে রাজি হয়েছিল। শম্ভুনাথ সেন যৌতুক দিতে রাজি হয়েছিল ঠিক আছে, কিন্তু তার সংলাপ, তার ডায়ালগ, তার কথাগুলো তুমি শুনে দেখো, তিনি কি আসলে যৌতুক প্রথার পক্ষে ছিলেন? এটা দেখো তুমি। এবং তা দেখো, সে যৌতুক নিয়ে যখন বেশি মাতামাতি শুরু করেছে অনুপমের মামা, তখন কি তিনি মেয়ের বিয়ে যেখানে যায় যাক, আমার মেয়ের সম্মান, মেয়ের সুখ, যেই বর আর কি কথা বলতে পারে না মেয়ের পক্ষে, সেখানে আমি বিয়ে দেবো না, এই টাইপের একটা ক্যারেক্টার কিন্তু তিনি ওখানে প্লে করেছেন। ঠিক আছে, এই জন্য কি ইনি হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে ছিলেন। এখন দেখো কন্যা অপরিচিতা, কন্যাকে অপরিচিতা বা কল্যাণী। এখন আসো ছেলেরা যারা আছে তোদের তো এই স্লাইড খুব পছন্দ হবে ভাই। তোমরা তো এই যে সব থেকে সুন্দরী মেয়েরা পাইছো এখানে ছেলেরা। তোমরা কথা ক্লাসে কম বলো, নাহলে কিন্তু ক্লাস লম্বা হয়ে যায়। এখন দেখো কল্যাণীর প্রেমে অনুপম কি হয়েছে? কল্যাণীর প্রেমে হচ্ছে অনুপম খুব হাবুডুবু খাইছে। কল্যাণীর প্রেমে কি অনুপম খুব হাবুডুবু খাইছে, কিন্তু কি পরে কি হয়েছে? অনুপমের কাপুরুষতার জন্য অনুপম কিন্তু কল্যাণীকে বিয়ে করতে পারে নাই। এখন দেখো কল্যাণীর বৈশিষ্ট্য কি কি? কল্যাণীর বৈশিষ্ট্য কি কি ছিল দেখো তো। আত্মমর্যাদা সম্পূর্ণ এবং দৃঢ় চেতা। আত্মমর্যাদা সম্পূর্ণ এবং কি ছিল? এই রাশেদুল বেটা ক্লাস কর, মাইল লাগাবো কিন্তু, ভালো রেজাল্ট না করলে ধরে মাইল লাগাবো। কল্যাণীও পাবা না, কাউরেই পাবা না, বুঝছো? তারপর দেখো শিক্ষিত এবং আধুনিক, এখানে ভুল করছে। এই যে শিক্ষিত এবং আধুনিক, ঠিকই কল্যাণী কিন্তু শিক্ষিত এবং আধুনিক ছিল। তারপর কি ছিল? যৌতুক প্রথার বিরুদ্ধে সাহসী। কল্যাণীও কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে ছিল। যখন দেখলো যে অনুপমের ভিতরে কোনো বোল্ডনেস নাই, সে দেখতে সুন্দর কিন্তু বোল্ডনেস নাই, পরে কি অনুপমকে কি সে বিয়ে করেছিল? পরে কিন্তু আর বিয়ে করেনি, বিয়ে প্রত্যাখ্যান করে। নারী স্বাধীনতার প্রতীক, এই যে তিনি কি ফেমিনিস্টও ছিল, নারী স্বাধীনতার প্রতীকও তার ভিতরে ছিল। তারপর দেখো আত্মমর্যাদা বোধ, আধুনিক নারী চরিত্র। এই যে কল্যাণীর ভিতরে কি ছিল? আত্মমর্যাদা বোধ, নারী চরিত্র। এখন যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় এখানে অপরিচিতা গল্পে আত্মমর্যাদা সম্পন্ন আধুনিক নারীকে, উত্তর কি হবে? আত্মমর্যাদা সম্পন্ন নারীকে। মিলন ভাই, এই যে তুমি কোথায় কনসেন্ট্রেশন করছো এটা হচ্ছে ফ্যাক্ট। দেখো তুমি যখন প্রজাপতির পিছনে ঘুরবা, তুমি জীবনেও প্রজাপতি ধরতে পারবে না, কিন্তু যদি তুমি একটি ফুলের বাগান করে ফেলো, তাহলে ওখানে প্রজাপতি এসে এমনিতেই ধরা দিবে। এই জন্য ফুলের বাগান করার জন্য তোমার এখন কি করতে হবে? পড়াশোনা করতে হবে। উল্টা পাল্টা কমেন্ট করো না। দেখো নারী স্বাধীনতার প্রতীক, তোমাদের যদি প্রশ্ন করি আমি, নারী স্বাধীনতার প্রতীক কি? অপরিচিত গল্পে নারী স্বাধীনতার প্রতীক কি? কমেন্ট করে জানাও। নারী স্বাধীনতার প্রতীক কি? তোমরা আমি যে প্রশ্নগুলো করবো এগুলো উত্তর দাও, আমি যে প্রশ্নগুলো করছি এগুলোর উত্তর দাও। এবং এই যে আমি যে চরিত্র পরিস্থিতি পড়াচ্ছি এগুলো কি তোমরা লিখছো? নারী প্রচিতির প্রতীক কি আমাকে বলো, এটা নারী স্বাধীনতার প্রতীক এর আমাকে জানাও। তারপরে দেখো অনুপমের দাদা, অনুপমের কে? অনুপমের দাদা বিনুদা। অনুপমের দাদা কে? বিনুদা। অনুপমের দাদাকে বিনুদা। এই ছেলেও শিক্ষিত,
এ ছেলে দেখো কি কি বৈশিষ্ট্য ছিল। অনুপমের ঘনিষ্ঠ, এটা হবে না। অনুপমের এটা ছিল দাদা, ও সহচর, কিন্তু দাদা হলেও তার সাথে কি বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং দেখো তুলনামূলকভাবে কি বাস্তববাদী। অনুপমের দাদা কি ছিল? তুলনামূলকভাবে বাস্তববাদী এবং সচেতন। পরিস্থিতি বুঝতে কি তিনি সক্ষম ছিলেন। পর্যবেক্ষণ ভিত্তিক, পর্যবেক্ষণ শক্তি কি তার ভালো। অনুপমের চেয়ে বেশি স্বাধীন চেতা, গল্পে সহায়ক চরিত্র, ঘটনা প্রবাহ বুঝতে সাহায্য করে। তারপর দেখো বিনোদাদার ভূমিকা অনুপমের সাথে তার। বিনোদা আরেকটা সম্পর্ক এ ছিল, তিনি কিন্তু কথা বলতো খুবই কম। বিনোদা কি করতো? কথা কি বলতো? খুবই কম। বিনোদা কথা বলতো কেমন? খুবই কম। তার কথার ভাষা ছিল কি আর্ট। এটা বলেছো না, বিনোদার কথার ভাষা কি ছিল? আর্ট। আমরা যাকে বলি চমৎকার, বিনোদা কি বলে? আমরা যাকে চমৎকার বলি, বিনোদা কি বলে? বলো দেখি। আমরা যাদের চমৎকার বলি, বিনোদা কি বলে? আমরা যাদের চমৎকার বলি, বিনোদা তাকে কি বলে? বলো তো দেখি। আমরা যাকে চমৎকার বলি, বিনোদা কি বলে? লেখার সময় পাচ্ছে না, একটু আসতে পড়ান। একটু আসতে পড়ালে কিন্তু রাত 12টা বেজে যেত। তোমাকে রাত 12টা পর্যন্ত ক্লাস করবা, তাই বলো? সব জায়গায় শুধু ফ্রিতে অপরিচিত গল্পটি এক্সপ্লেইন করে, আর অন্য কোনো গল্পকেও ফ্রিতে দেয় না। ইয়াসিন আরাফাত, তুমি নেক্সট দিন কি ক্লাস চাও বলো? তুমি যেই ক্লাস চাও আমি ওই ক্লাস দিব। ইয়াসিন আরাফাত, নেক্সট দিন তুমি কি ক্লাস চাও আমি ওই ক্লাস দিব, বলো। অনুপমের মা, অনুপমের মার বৈশিষ্ট্য দেখো। এখন যদি আমি তোমাদেরকে বলি কল্যাণী গল্পে একজন নারী হিসেবে আরেকজন নারীর ক্ষতি করেছে কে? বলতে পারবা? অপরিচিতা গল্পে একজন নারী হিসেবে আরেকজন নারীকে ক্ষতি করেছে কে? বলো দেখি। দেখো অনুপমের মা। অনুপমের মা কি ছিলেন? তিনি ছেলের প্রতি স্নেহশীলা ছিলেন, ছেলের প্রতি প্রেমিক ছিলেন, পরিবার কেন্দ্রিক তার চিন্তা ভাবনা ছিল, মামার উপর ছিল নির্ভরশীল, নিজস্ব সিদ্ধান্তে তিনি দৃঢ় নন, কারণ মামার মাধ্যমে তিনি কি হতেন? ডাইভার্টেড হতেন। সামাজিক রীতি মেনে চলেন। কি করেন? সামাজিক রীতি মেনে চলেন। দেখো এখন বলো তো দেখি, তোমরা বলো। অনুপমের মা একজন নারী হয়ে, অনুপমের মা কিন্তু একজন নারী, তাই না? এই মা নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে ক্ষতি করছে জানো? ইনি যখন বিয়ে করেছিলেন, অবশ্যই এনাকেও যৌতুক দিয়ে রাখছিল সেই সময়, ইনি তো ওই কষ্টটা বুঝেন, কিন্তু তারপরেও ইনি কিন্তু কোনো প্রতিরোধ করেন নাই। এই যে একজন মারুফা কমেন্ট করেছেন যে অনুপমের মা। হ্যাঁ, অনুপমের মা। কেন? দেখো তার ছেলের বিয়েতে ছেলে মোটা অঙ্কের যৌতুক নিচ্ছে, মা কি চুপ করে আছে? একজন নারী হয়ে কি সে কল্যাণীর বিরোধিতা করছে না? সে যদি বলতো না বাবা যৌতুক নেওয়ার দরকার নেই, মেয়ে ভালো, মেয়ে আসবে, মেয়ে আমার বাড়িতে মেয়ের মতো থাকবে, এখানে যৌতুক নেওয়ার কিছু নেই, তাহলে ভালো হতো। কিন্তু এখানে অনুপমের মা কি করেছে? তিনি চুপ ছিলেন, কাঠের পুতুলের মতো, যে না যৌতুক নিলে তো আমাদের লাভ। এইভাবে অনেক নারী কি করে? অনেক নারীর ক্ষতি করে। তারপর দেখো তো, সবাই কি চরিত্র বুঝতে পেরেছো? চরিত্র কি সবাই বুঝতে পেরেছো? ফুল ফোটে না, ফুল তুমি ভাই তাহলে হচ্ছে ফুল ফুটাতে পারো না। তুমি ফুল ফুটাতে পারলে পাথরেও ফুল ফুটবে, ঠিক আছে? ফুল ফুটলে পাথরেও ফুল ফুটবে। আচ্ছা যাও, আগামী দিন মাসি পিসি দিব। মাসি পিসি আরো মজার গল্প কি দিব? মাসি পিসি গল্প দিব। আচ্ছা তামান্না, তুমি এত লেটে আসছো কেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তারপরে নেট প্রবলেম, ক্লাস ঠিকভাবে করা যায় না। আচ্ছা একটু ধরো ধরো, নেট প্রবলেম ঠিক হলে ক্লাস করা যাবে। এখন আসো মেইন চরিত্রে। তোমরা কি চারিত্রিক যে এক্সপ্লেনেশন গুলো দেবে এগুলো বুঝতে পেরেছো? ক্যারেক্টার পরিস্থিতি তোমরা বুঝতে পেরেছো তাই নাকি? বলো। চরিত্রের পরিস্থিতি তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। চরিত্রের পরিস্থিতি বুঝতে পেরেছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। মারুফা বলেছে জি স্যার। হিন্দু সম্প্রদায়ে তো যৌতুক এটা একটা নিয়ম মনে হয়। না না না, হিন্দু সম্প্রদায়ে এটা একটা যৌতুক না, এটা ওদের কুসংস্কারের ভিতরে পড়ে। এটা তোমরা বুঝতে পারছো? এত ফাজলামির মাঝখানে কোনোদিনও পড়াশোনা পসিবল না ভাইয়া। আচ্ছা ভাই আমি দেখো তোমাদেরকে স্ট্রিক্টলি বলছি, তোমরা করো না, উল্টাপাল্টা কমেন্ট করো না। আমি তোমাদেরকে দুইটা বিষয় আছে ক্লাসের মাধ্যমে শিখাতে চাই। এক হচ্ছে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে ভালো করা, পাশাপাশি এই গল্পের মধ্যে আমি চাই আমার স্টুডেন্টদের ভিতরে একটা সামাজিকতা বোধ জাগ্রত হোক। যারা আমরা বোনরা এখানে যারা আছে তারা যেন একজন মেয়ে হিসাবে কেমন বোল্ড ক্যারেক্টার নিতে হয়। দেখো তোমার একটা ছেলেকে দেখে পছন্দ হতেই পারে, ছেলে খুব সুন্দর হতে পারে, ছেলের বাবার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ওখানে গিয়ে তুমি সুখী হবা নাকি হবা না এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে ছেলের কতটুকু আত্মমর্যাদা আছে, ছেলে কতটুকু বলিষ্ঠ, ছেলে তোমার জন্য পৃথিবী জয় করতে পারে নাকি। এবং ছেলেরা যারা আছো তোমরা যখন বিয়ে করবা তুমি এটা চিন্তা করবা যে না আমার জন্য একটা মানুষ তার সারা জীবন যেখানে বড় হয়েছে, যেখানে বন্ধু বান্ধব তার পরিবার ছেড়ে আমার কাছে চলে আসছে, আমাকে তার সেই প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে হবে। এই মেন্টালিটি গ্রো করতে পারলেই তুমি হচ্ছে ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি উম্যান হিসেবে সফল, তাছাড়া তুমি কখনো সফল হতে পারবে না। এবং যখন তোমরা ইন্ডিভিজুয়ালি
ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশে এই চেঞ্জটা আমরা নিয়ে আসতে পারবো, তখন হচ্ছে হ্যাঁ একটা ভালো সমাজ, একটা ভালো দেশ, একটা ভালো পৃথিবী আমরা পাবো। কিন্তু আমরা শুধুমাত্র যদি পড়ি, এমসিকিউ পড়লাম, বোর্ড কোশ্চেন পড়লাম, অ্যাডমিশনে পড়লাম, তাহলে ভাই এই চেঞ্জ আসবে না। তুমি যতই পিএইচডি করো, যতই ভালো পড়াশোনা করো, এই চেঞ্জ আসবে না। এটা তোমার হচ্ছে আত্মিক জাগরণও করতে হবে, আত্মিক জাগরণ করতে হবে, পাশাপাশি আমাদের বোর্ড পরীক্ষায় কি করতে হবে, ভালো করতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো তোমরা? ছেলেরা, তোমাদেরকে খোঁচা দিয়ে কথা বলবো, কিন্তু তোমরা ভাই উল্টাপাল্টা কমেন্ট করবো না। বাগানে ফুল ফুটবে কিভাবে যদি ফুল বাগানে মালিকেরই সমস্যা থাকে? ভাই তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো, যা প্রশ্ন করবো আমার কাছে করো। আর ছেলেরা যারা উল্টাপাল্টা কমেন্ট করে ধরে মাইল লাগাবো কিন্তু। পদ্ম থেকে ক্লাস দিবা না স্যার? অবশ্যই দিব, পদ্ম থেকেও ক্লাস দিব। দেখো, গল্প শুরু করলাম, সিরিয়াস। ওকে, গল্প শুরু, সিরিয়াস তো তোমরা দেখো। আজ আমার বয়স 27 মাত্র। দাগানো শুরু করো। আজ আমার বয়স কত? 27 মাত্র। আজ আমার বয়স 27 মাত্র। না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এই যে ফুল, ইহা সেই ফুলের মতো যাহার ভিতরে ভ্রমর আসিয়া বসিয়াছিল। এই যে ভ্রমর এসে বসেছিল কখন জানো? যখন অনুপমের ওই যে বিয়ের কথাটা চলছিল কল্যাণীর সাথে, এই সেই গল্পটাকেই সে বলেছে একটা ফুল থেকে একটা গুটির মতো হয়ে আছে, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, না পারছে ফেলতে, না পারছে গিলতে। বুঝতে পেরেছো ভাই? আমার ইন্ট্রোডাকশন দিয়ে দরকার নেই, আমি তোমাদের টিচার, আমি তোমাদের বাংলা পড়াই, আমি ফরাদ জুবাইর, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, এই তোমরা এত কমেন্ট করো না, উল্টাপাল্টা কমেন্ট। আচ্ছা আমার একার নেট প্রবলেম হচ্ছে এত। তারপর দেখো, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। এই ইতিহাস কেমন? এই ইতিহাস হচ্ছে আকারে ছোট। তোমরা কি সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করবেন, তাহারা ইহার রস বুঝিবেন না। দেখো, ছোট আর সামান্য বিষয় কিন্তু এক নাই। কি ছোট আর সামান্য বিষয় এক নাই? এই ইয়াসিন আর আরাফাত, তোমাকে আমি বলেছি না তুমি আগামী দিন কোন ক্লাস চাও? তুমি বারবার একটা কমেন্ট কেন করছো ভাইয়া? অন্যদের তো এই সমস্যা হচ্ছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। যদি এত বেশি সমস্যা হয় তুমি ক্লাস থেকে লিভ নাও, কোনো সমস্যা নাই। আমি চাই না আমার স্টুডেন্টরা তোমার জন্য এখানে ডিস্ট্রাক্টেড হোক। এরা আমার ছোট ভাই বোনের মতো, তুমি এখানে ডিস্ট্রাক্ট করবে না। তুমি আগামী দিন কোন ক্লাস চাও এটা জানিয়ে চুপচাপ ক্লাসে মনোযোগ দাও, নতুবা তুমি ক্লাস থেকে লিভ নাও। তারপর দেখো, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইছি। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করাবার সে সব চুকাইছে। মানে কি, সে মোটামুটি এডুকেটেড। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। কিসের কিসের সাথে তুলনা করছো দেখো তো? শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে। শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে যে তুলনা করেছেন, এই যে প্রশ্ন, অনুপমকে পণ্ডিত মশাই কিসের সাথে তুলনা করেছিলেন, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষার এমসিকিউতে এসেছেন। এবং বিদ্রুপ করিবার সুযোগ পেয়েছিলেন। শিমুল ফুলের সাথে অনুপমকে কেন তুলনা করা হয়েছিল? অনুপম কি অনেক সুন্দর হ্যান্ডসাম ছেলে। আবার দেখো একই সাথে তাকে কিসের সাথে তুলনা করেছে? মাকাল ফলের সাথে। তোমরা মাকাল ফল কে কে চিনো বলো তো দেখি? মাকাল ফল কে কে চিনো দেখো? মাকাল ফল কে কে চিনো দেখো তো? মাকাল ফলের বিষয়টা হচ্ছে বাইরে থেকে অনেক সুন্দর। আপেল দেখছো না? আপেলের থেকে অনেক সুন্দর মাকাল ফল, কিন্তু ভিতরে খুবই বৃষ্টি এক ধরনের পদার্থ থাকে। মানে দেখেই তোমার মনে হবে যে আরে এটা কি একটা বাজে একটা অবস্থা। হ্যাঁ, এই জন্য পণ্ডিত মশাই কি করতো? অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করেছে। কেন করেছে? যে দেখতে সুন্দর কিন্তু ভিতরে কিছু নাই। তারপরে দেখো, বিদ্রোহীর উপর ক্লাস দিব, এবং আমি পার্সোনালি বিদ্রোহী ক্লাস অনেক বেশি পছন্দ করি। তারপর দেখো, শহীদ তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পেয়েছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। কি হইতো? তখন কি করতো? ইহাতে তখন বড়ই লজ্জা পাইতো, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়াই প্রকাশ পায়। আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে কি? বিদ্রুপ। অর্থাৎ কি, অনুপমের যে চেহারা ভালো ছিল, এই চেহারা নিয়ে সে কি অনেক বেশি কি ছিল? সন্তুষ্ট ছিল। অনেক বেশি কি ছিল? যারা মাকাল ফল চেনো না ভাই, এগুলো তুমি ইয়ে করো, গুগলে দেখে নিও। আর একটা বলি, যে একজন ইয়াসিন আরাফাত বলছে স্যার বাজে কমেন্ট গুলো না দেখছো। ভাই তুমি আবারও বাজে কমেন্ট করছো, তুমি কি ফাইজলামি করো নাকি?
তুমি কি ফাইজলামি করো? আমি যখন আমার প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট দেখছি, তোমার কমেন্ট আমার সামনে চলে আসছে ভাই। এটা তোমাকে বুঝতে হবে, এটা কমন সেন্স, একটা বেসিক সেন্স, এটা তোমাকে বুঝতে হবে বিষয়টা। তারপর দেখো কোরিয়াই প্রকাশ পায়। এই পর্যন্ত এই পেজ সবাই বুঝতে পেরেছো? এই পেজ কি সবাই বুঝতে পেরেছো? আমাকে বলো, এই পেজ বুঝতে পেরেছো নাকি? এই এতটুকু সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। এই 18 বছর বয়সে এটা বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে, আমি এটা স্ক্রিনশট দিয়ে 18 বছর বয়সের উপর তুমি ক্লাস চাও, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো সবাই? আমাকে কমেন্ট করে জানাও। এটা বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। পরের পেজে গেলাম। তারপর দেখো, আমার পিতা এককালে গরিব ছিলেন। আমার পিতা কি ছিলেন? এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করেছেন। তাহলে অনুপমের বাবা কি করতেন বলো তো? আপুরা বলো, অনুপমের বাবা কি করতেন? অনুপমের বাবা কি করতেন বলো দেখি। অনুপমের বাবা কি করতেন? অনুপমের বাবা কি করতেন? অনুপমের বাবা ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সে তাহার প্রথম অবকাশ। এখানে তিন ভাবে প্রশ্ন আছে। এক হচ্ছে অনুপমদের পূর্বে আর্থিক অবস্থা কেমন ছিল? তারা প্রথমে কি ছিলেন? গরিব ছিল। তারপরে অনুপমের বাবা ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়েছেন এবং ভোগ করিবার নিমেষ মাত্র পান নাই। কি ওকালতিতে তিনি অনেক বেশি ব্যস্ত ছিলেন, তিনি এটা ভোগ করতে পারে নাই। মৃত্যুতে যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। মৃত্যুতে যে হাফ ছাড়িলেন, একজন লিখেছেন জি ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তারপর দেখো, আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। অনুপম তাহলে কার হাতে মানুষ? অনুপম হচ্ছে মার হাতে মানুষ। মা গরিব ঘরের মেয়ে। মা কোন ঘরের মেয়ে দেখো তো? এই প্রশ্ন কিন্তু বারবার আসে। অনুপমের মা কোন ঘরের মেয়ে? অনুপমের মা হচ্ছে কি? গরিব ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলিতে দেন না। এই দেখো এখান থেকে একটু খুব ইম্পর্টেন্ট। এই যে এই বিষয়টা কি জানো? যখন দেখবা যে একটা মানুষ হুট করে অনেক বেশি টাকা পেয়ে যায়, তখন দেখবা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। যে না, যারা তোমার অনেক কষ্ট করে সফল হয় তাদের ভিতরে কোনো কি থাকে না? অহংকার থাকে না। কিন্তু একটা মানুষ আছে যে হ্যাঁ হুট করে অনেক বেশি টাকা পয়সা পেয়ে গেছে বা বাবা থেকে টাকা পয়সা পাইছে, তাদের ভিতরে দেখবে একটা অহংকার থাকে, অহমিকা থাকে। এই যে সেম কাহিনীটা হয়েছে কার? অনুপমের মায়ের। অনুপমের মা কি ছিল? একেবারে গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু হুট করে অনেক বেশি টাকা পয়সা পেয়ে গেছে অনুপমের বাবার মাধ্যমে বিয়ে শাদী করে, এবং তার ভিতরে একটা কি অহংকার সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছো? অহংকার সৃষ্টি হয়েছে এবং সেই অহংকার তিনি খুব ভালোভাবে ধরে রাখতেন যে আমি বড় লোক। এটা সেও সবসময় মনে রাখতো এবং অনুপমকেও মনে রাখতে বলতো। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। পুরোপুরি বয়সই হইল না, এটা দিয়ে কি বোঝাইছে জানো? পুরোপুরি বয়সই হইল না বলতে বোঝানো হয়েছে যে অনুপম কোনো সিদ্ধান্ত তো নিতে পারে না, কারোর মুখের উপর কি বলতে পারে না, কোনো কথা বলতে পারে না। অর্থাৎ কি, সে ছোট মানুষের মতো। আমরা যেমন আমাদের বাসায় বাচ্চাকে বলি যে তুমি এটা করো, তারা এটা করে। তাদের কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। অনুপম এটাই বলছে যে আমি ছোট থেকে কোলে কোলেই মানুষ, পুরোপুরি আমার বয়স শেষ পর্যন্ত হইল না। কারণ কি, সে পরে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। আজও আমাকে দেখলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এই যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই প্রশ্নটা খ নম্বরে আসে। কোথায় আসে? খ নম্বরে এই প্রশ্নটা আসে। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে অনুপম ছোটবেলায় অনেক আদরে বড় হয়েছে, কিন্তু এই আদরটাই বড় হয়ে কাল হয়েছে। কারণ কি, তার ভিতরে কোনো পার্সোনালিটি গ্রো করে নাই, সে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না, সে সত্যের মুখে কথা বলতে পারতো না। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি সবাই বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো নাকি বলো? অজীব আহমেদ, তোমাদের বাড়ি কোথায় ভাই? তুমি এইসব কি কমেন্ট করো? তুমি আমাদের কথা বুঝতে পারছো নাকি দেখো। আমার আসল অভিভাবককে অনুপম, আমার আসল অভিভাবক হচ্ছে আমার মামা। আমার আসল অভিভাবক হচ্ছে আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। কয় বছর বড়? বছর 6 বড়। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লয়েছেন। তাকে না খুঁজিয়া এখানকার এক গম্ভীর রসও পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কিসের বালির মতো? এই প্রশ্ন আসে, কিসের বালির মতো মামা পুরো সংসারটাকে শুষিয়ে লইছেন? ফলগুর বালির মতো। এখন দেখো এখানে মামার পরিচয় এসেছে। অনুপমের মামা হচ্ছে অনুপমের থেকে কি কয় বছর বড়? বছর 6 বড়। কিন্তু এই পরিবারের যত ডিসিশন, মানে অনুপম, অনুপমের মা এবং অনুপমের মামা এক পরিবারে থাকেন এখন, এই পরিবারের যত ডিসিশন কে নেয়? অনুপমের মামা নেয়।
এবং তিনি ওই ফ্যামিলিটাকে এত ভালোভাবে গ্রাস করেছেন, যেটাকে রবীন্দ্রনাথ তুলনা করেছে কিসের সাথে? ফল্গুর বালির সাথে। ফল্গুর বালিটা কেমন? যে উপরে হচ্ছে বালি, নিচে দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। এখন এই বালি না সরিয়ে যেমন নদীর পানি নেওয়া যায় না, সেই একইভাবে এই পরিবার থেকে তুমি অনুপমের মামার উপদেশ বা আদেশ অথবা তোমার সম্মতির বাইরে এই পরিবার থেকে তুমি কি কোনো কিছু নিতে পারবে না। বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। হ্যাঁ, মামা খুশিয়াল হয়েছেন। এবং দেখো, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, তোমরা যখন যে কোনো গল্প, কবিতা, উপন্যাস যাই পড়তে যাও না কেন, আগে ওই গল্পের শব্দার্থ টিকা, মানে আমরা শব্দার্থ পড়ি না, ওই শব্দার্থগুলো আগে পড়বা। ওইগুলো তো আমাদের গল্পের পরে দেয়া থাকে, কিন্তু তোমরা করবা কি, ওই যে শব্দার্থ টিকাটা গল্পের আগে পড়ে ফেলবা। তাহলে কি হবে জানো? এই টাইপের যে শব্দগুলো আছে, এই টাইপের যে শব্দগুলো আছে, এইগুলো তোমরা খুব ইজিলি কি করবা, বুঝতে পারবা। তারপরে গেলাম, হ্যাঁ তারপরে যাচ্ছি, তোমরা সবাই বুঝতে পারছো নাকি বলো? তারপরে গেলাম, কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র, কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাক পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। অনুপমের মতে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই সে নিতান্ত ভালো মানুষ। কিন্তু অনুপম কি আক্ষরিক অর্থে ভালো মানুষ? এটা আমাকে জানাও তো দেখি। অনুপম কি আক্ষরিক অর্থে ভালো মানুষ? এটা আমাকে কমেন্ট করে জানাও। অনুপম কি আক্ষরিক অর্থে ভালো মানুষ নাকি? এটা আমাকে কমেন্ট করে জানাও। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। দেখো এখানেই দেখো, অনুপম বড় হয়েছে, তার বয়স 27 বছর। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা তার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা তার নেই। অর্থাৎ কি, মা যা বলবে, মামা যা বলবে, অনুপম তাই করবে, এর বাইরে তার কোনো কিছু করার ক্ষমতা নেই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করে আমি প্রস্তুত হয়েছি, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। স্বয়ংবর অর্থ কি? যে কন্যা বা যেই রাজকুমারী নিজে নিজে তার স্বামীকে চুজ করেন, ঠিক আছে? এই স্বয়ংবরা হলে অনুপম বলছে যে আমার মতো ভালো মানুষ, আমি নিতান্তই ভালো মানুষ, আমি মদ গাঁজা তামাক পাতা কিচ্ছু খাই না, আমি একেবারে মা তার বাধ্য ছেলে, আমি তার সব কথাই শুনি, এমনকি তার কোনো কথা অমান্য করার ক্ষমতা আমার নেই। যদি কোনো মেয়ে নিজের স্বামী নিজেই পছন্দ করতে চান, তাহলে অবশ্যই আমার এই সুলক্ষণটি লক্ষ্য রাখবেন। এই যে সুলক্ষণ কেন বলছে জানো? এখন তার মা আছে বলে মায়ের কথা শুনছে, তখন যখন বিয়ে করবে এটা বোঝাতে চাই যে আমি তখন আমার ওয়াইফের কথা শুনবো। কিন্তু আসলে কি এমন যে ব্যক্তিত্বহীন, সে আসলে যেখানেই ডমিনেন্স, সে সেখানে মাথা নত করে থাকবে। তোমরা ভাই যারা মেয়েরা আছো, দয়া করে তোমার ভাইয়ের কথা শুনো, এই টাইপের ছেলেকে কখনো পছন্দ করবে না, কখনো না। সে দেখতে যতই ভালো হোক না কেন, কখনো পছন্দ করবে না। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি বলো? আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমাকে কমেন্ট করে জানাও আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি। তারপর দেখো, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। অনেক বড় ঘর বলতে কি বোঝানো হচ্ছে? অনেক বড় ঘর থেকে হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল মানে কি, অনেক বড় ঘর না, অনেক বড় ঘর না, মানে অনেক ভালো ফ্যামিলি থেকে। সেই ফ্যামিলির হয়তো অর্থবিত্ত আছে, নতুবা সেই ফ্যামিলির হচ্ছে অনেক শিক্ষা দীক্ষা আছে, এরকম ঘর থেকেও তার কি সম্বন্ধ আসিয়াছিল। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এই দেখো, কিন্তু মামা যিনি পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ কি, অনুপম আছে একটা মানুষ, কিন্তু যত সিদ্ধান্ত নেয় কে? তার মামা নাই। সে যদি বলে যাও তুমি আজকে খিচুড়ি খেয়ে ঘুমায় যাও, তাহলে অনুপম ঘুমায় যাবে। সে যদি বলে তুমি আজকে সারাদিন কিছু খাবা না, তাহলে সে খাবে না। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, বুঝতে পেরেছো? বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। অনুপমের মামার কি ছিল? বিবাহ সম্বন্ধে তার একজন, আচ্ছা নুসরাত জাহান, আচ্ছা সৎ পাত্রী, ওকে ফাইন, এটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। অনুপমের মামার কেমন কন্যা পছন্দ নয়? অনুপমের মামার হচ্ছে ধনীর কন্যা পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে, যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে। অনুপমের মামার চিন্তা ভাবনা কি পরিমাণ সংকীর্ণ তুমি দেখো, কি বলেছে? আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে, এই টাইপের কথা একটা নারীর মর্যাদাকে কি পরিমাণ হেয় প্রতিপন্ন করে, তোমরা বুঝতে পেরেছো? একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে, আর ওই যে ফ্যামিলি মেম্বারদের এক্সপেকটেশন কি, সে মেয়েটা মাথা হেড করে আসবে, আমি তাদেরকে যা বলবো, যেভাবে অ্যাবিউজ করবো, যে কাজ করতে বলবো তারা সেই কাজ করবে। তোমরা যারা মেয়েরা আছো, আমার বোনরা আছো, সবাই কমেন্ট করো দেখি, আই হেট অনুপমের মামা।
সবাই কমেন্ট করো দেখি যে আই হেট অনুপমের মামা। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে আই হেট অনুপমের মামা। কমেন্ট করো দেখি, সবাই কমেন্ট করে আমাকে জানাও যে আই হেট অনুপমের মামা। বুঝতে পেরেছো? অর্থাৎ মামার ধারণা কি, যে আসবে সে মাথা হেড করিয়ে আসবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তাহার কোথায়? অস্থি মজ্জায়। টাকার প্রতি আসক্তি তাহার অস্থি মজ্জায়। অর্থ কি? সে চায় না যে ধনী পরিবারের মেয়ে আসুক, কিন্তু সে চায় কি? সে চায় হচ্ছে যে গরিব মেয়ে আসুক, কিন্তু তার যা আছে, জমি জায়গা আছে, সব তার বাবা বিক্রি করে দিয়ে আমাকে কি দিক? আমাকে যৌতুক দিক। তিনি এমন বিহাই চান যার টাকা নাই। তিনি কেমন বিহাই চান? যার টাকা নাই, অথচ সে টাকা দিতে কসুর করিবে না। সে কি করবে না? টাকা দিতে কসুর করবে, মানে তার খুব বেশি টাকা নাই, কিন্তু সে টাকা, মেয়ে যৌতুকের টাকা দিতে কি করবে না? কসুর করবে না। এই মেয়েরা তোমরা কমেন্ট করো যে আই হেট অনুপমের মামা। কমেন্ট করে আমাকে জানাও। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়ি আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকাই তামাক দিলে যাহা নালিশ খাটিবে না। দেখো, এখানে হচ্ছে অনুপমের মামা প্রথমে কেন প্রচুর পরিমাণে বড়লোক পরিবার পছন্দ করে না। বড়লোক পরিবার পছন্দ করলে হবে কি? অনুপমের ফ্যামিলি এবং অনুপমের শ্বশুর বাড়ি, অর্থাৎ হচ্ছে কন্যার ফ্যামিলি সমান সমান হলে অনুপমের মামা সেই পরিবারকে কি করতে পারবে না? ডমিনেট করতে পারবে না। এই জন্য অনুপমের মামা চান যে একজন একটু কম অর্থবিত্ত আছে এরকম একজন পরিবার থেকে সে একটা মেয়ে আনতে চায়, কিন্তু অর্থবিত্ত কম থাকলেও সে মেয়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে কি নিয়ে যাবে? যৌতুক নিয়ে যাবে, যাতে বাড়িতে আসবে প্রচুর পরিমাণে টাকা পয়সা যৌতুক নিবে। এখন মেয়ের বাড়ি থেকে যখন ঘুরতে আসবে তখন কি করবে? গুড়গুড়ি হচ্ছে এই যে তামাকজাত দ্রব্য দিয়ে ধোঁয়া বানিয়ে খাওয়ার একটা, মানে একটা অভিজাত একটা পাত্র। গুড়গুড়ি পরিবর্তে যদি হুকা দেয়, হুকাই তামাক দিলে যার কোনো নালিশ খাটিবে না। অর্থাৎ কি, বাড়িতে এসে যদি একটু অযত্ন করে তাহলে কন্যার ফ্যামিলি কি নালিশ করতে পারবে না। সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? সবাই কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পেরেছো নাকি? সাথে সোসাইটি মনে করে আমি বিগড়ে যাচ্ছি, তাই হুবহু আপনার কথা শুনে আমাকে জোর করে অনুপম বানাতে চাই। জোর করে আমি ভাবি, কারণ এ কি অদ্ভুত আচরণ কেন, যেটা আমার সাহিত্যের আরেকটা দিক। জি, আপনি সবসময় সোসাইটিকে রাইট প্রুফ করতে পারবেন না। আপনি কখনোই সোসাইটিকে কি করতে পারবেন না? রাইট প্রুফ করতে পারবেন না। যে মেয়ে নিজের বর নিজে পছন্দ করে তাকে স্বয়ংবরা বলে। আমরা আগে স্লাইড বুঝতে পেরেছি, তারপর দেখো আমি কমেন্ট পড়ছি না, তোমরা খুব মনোযোগ দিয়ে আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো দেখাবো এবং আমার এক্সপ্লেনেশন শুনবা। হ্যাঁ, দেখো, আমার বন্ধু হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। কি করে দিল? উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। এই যে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, প্রশ্নটা আসে এইভাবে যে এই যে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, উক্তিটি কার? উক্তিটি কার হবে তাহলে? উক্তিটি কার হবে? কমেন্ট করে জানাও। উক্তিটি কার হবে? কমেন্ট করে আমাকে জানাও। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হরিশের। কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছে, অর্থাৎ কিছুদিন পূর্বেই কল্যাণী কি করেছে? এমএ পাস করিয়াছে। না, সরি, কিছুদিন পূর্বেই হচ্ছে অনুপম কি করছে? এমএ পাস করিয়াছে। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে শুধু ছুটি ধুধু করিতেছে। কি করছে? ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নেই, উমেদারি নেই, চাকরি নেই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, এবং বাইরে আছেন কে? বাইরে আছেন মামা। ভিতরে আছেন মা এবং কে? বাইরে কে আছেন? মামা। অর্থাৎ কি, বাড়ির ভিতরে অনুপমকে শাসন করে তার মা, এবং বাইরে যত অনুমতি যদি লাগে তার শাসন করে কে? অনুপমের মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখেছিল। অর্থাৎ কি, অনুপমের একটা পর্যাপ্ত বয়স হয়েছে, তার পড়াশোনা শেষ, তার চাকরি বাকরির চাপ নাই, পড়াশোনার চাপ নাই, কিচ্ছু নাই। এই দেখো এখানে একটা লেখা আছে, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। অর্থাৎ কি, তার পড়াশোনা শেষ হয়ে গেছে এবং সে নতুন করে পড়াশোনা করতে চাচ্ছে না। তার পড়াশোনা যেহেতু শেষ হয়ে গেছে, তার হচ্ছে কোনো পরীক্ষা নাই, চাকরি নাই, উমেদারি নাই, বাপের যেহেতু টাকা পয়সা সে বাড়ি বসে বসেই খায়। এখন তার এই বিশ্বব্যাপী মরুভূমির ভিতরে তার একজন কি লাগবে? নারী রূপের মরীচিকা দেখতেছিল। অর্থাৎ কি, তার একজন নারী সঙ্গ দরকার, তার একজন বউ দরকার, স্ত্রী দরকার। তারপর দেখো, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। মানে তার দিন রাত এক হয়ে গেছে, তার চিন্তা চেতনার ভিতরে সবসময়
তার জীবন সঙ্গিনী একজনের লাগবে, এই টাইপের একটা অবস্থা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। এই যে হরিশের একটা কথা, মেয়ে যদি বলো, এই বলেই অনুপমের মনের ভিতরে আরো বেশি আগ্রহ সৃষ্টি করে দিল। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায় বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। হরিশ মানুষ কেমন ছিল, এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। হরিশ মানুষ ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার ক্ষমতা তাহার ছিল, আর তাহার মন ছিল কি তৃষ্ণার্ত। এই দেখো, হরিশ মানুষ ছিল রসিক, সে একটা বিষয়কে খুব রসালো ভাবে বর্ণনা করতে পারতো। এবং অনুপমের মন কি ছিল, অনুপমের মন ছিল তৃষ্ণার্ত, সে একজন সঙ্গিনী চাই, সে একজন চায় বা তার ভালোবাসার মানুষকে চায়। এবং হরিশ কিন্তু একজন এসে মেয়ের কথা বলেছেন, অর্থাৎ মেয়ের খুব ভালো করে বর্ণনা করেছেন। এবং যেহেতু অনুপম একজন সঙ্গিনী চাই, তার মনটা কি তৃষ্ণার্ত, তার বুকটা কি ফাঁকা, এই জন্য হরিশের কথাবার্তাটা কি খুব ভালো লাগতে শুরু করলো। সবাই আমার কথা বুঝতে পারছো নাকি কমেন্ট করে জানাও তো দেখি। সবাই আমার কথা বুঝতে পারছো? সবাই আমার কথা কি বুঝতে পারছো? আজকে দেখো, এখন দেখো তোমাদের একটা গল্প বলি। অ্যাডমিশনের সময় ফার্ম গেটে অনেকেই আসে না, যে হ্যাঁ আমি গিয়ে ফার্ম গেটে গিয়ে অনেক পড়াশোনা করবো, ফাটাই ফেলবো, এই করবো সেই করবো, অনেকে আসে। কিন্তু পরে কি হয় জানো, যে সে আর পড়ে না। কনসিস্টেন্সি ধরে রাখাটা অনেক বেশি কষ্ট, কনসিস্টেন্সি ধরে রাখাটা অনেক অনেক বেশি কষ্ট, কনসিস্টেন্সি ধরে রাখা অনেক বেশি কষ্ট। আজকে যদি আমার এই ক্লাসের শেষ পর্যন্ত দুইজন দেখে, আমি বলতে পারবো যে হ্যাঁ এই দুইটা ছেলে, বাকিরা কোথাও চান্স না পেলেও এই দুইটা ছেলে বা এই দুইটা মেয়ে কোনো না কোনো জায়গায় চান্স পাবে, কারণ এদের কনসিস্টেন্সি আছে। তুমি অনেক ভালো স্টুডেন্ট ভাই, তোমার কনসিস্টেন্সি নাই, তোমার হবে না কোনো জায়গায়। আমি বলছি তোমার কোনো জায়গায় হবে না, তুমি যত ভালো স্টুডেন্ট, তোমার প্রথমে দরকার কনসিস্টেন্সি। যদি তোমার কনসিস্টেন্সি থাকে, তোমার যদি পড়া মুখস্থ একটু দেরি হয়, তুমি ভালো কিছু করতে পারবা। বুঝতে পেরেছো? আজকে তোমাদের আমি দেখবো যে আসলে রিয়েল স্টুডেন্ট কারা, আর ক্লাসে আসতে হবে বলে আসে কারা। আমি তোমাদের সাথে অনেক বেশি ফান করি, কিন্তু আমি পড়াশোনার ব্যাপারে খুব বেশি সিরিয়াস ভাই। তোমরা আজকে আমি দেখবো যে কে কে ক্লাস রাখতে পারছো, কার নেট প্রবলেম, কার ইলেকট্রিসিটি গেছে, আমি কিচ্ছু দেখবো না। আমি দেখবো যে আজকে কে ক্লাসে থাকছে, আর কে কে আমার রিয়েল স্টুডেন্ট, কে আমার আসলে তার নিজের বড় ভাই মনে করে, কে মনে করে যে না ভাই আমার যেটা বলবে আমার ভবিষ্যতে কাজে লাগবে। বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো আমার কথা? কনসিস্টেন্সি ফ্যাক্ট। আর আজকে তোমাদেরকে আমি একটা পরীক্ষা নিচ্ছি, এই ক্লাস শেষ পর্যন্ত কে করতে পারে আমি দেখবো। এটা ভাই কোনো পেইড ব্যাচের ক্লাস না যে হ্যাঁ তোমার পড়াতেই হবে আমার। তারপর আমি দেখবো যে আজকে আমার এই ক্লাস, আমার কোন ছোট ভাই অথবা আমার কোন ছোট আপু আজকে এই ক্লাস দেখে শেষ করতে পারে। বুঝতে পেরেছো? চকলেট দিব তোমাকে, আমি চকলেট দিব না, তোমাকে আমি কফি খাওয়াবো যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারো। তারপর দেখো, আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পাঠিয়ে দেখো। অর্থাৎ মেয়ের কথা কাকে প্রস্তাব দিতে বললো? মামাকে প্রস্তাব দিতে বললো। কারণ কি, অনুপমের তো ওই সাহস নেই, মামাকে গিয়ে ডিরেক্ট বলবে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, হরিশ কি আসর জমাইতে কি অদ্বিতীয় কি আসর জমাইতে হরিশ, তার সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। এই যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। কার কাছে গুরুতর? অনুপমের মামার কাছে গুরুতর। কেন গুরুতর? মেয়ে যেমন হয় হোক, কিন্তু কি লাগবে, মামার লাগবে কি মোটা অঙ্কের যৌতুক। এই যৌতুক কে দিবে? মেয়ের বাবা দিবে। এই জন্য মেয়ের থেকে মেয়ের বাপের খবরটা গুরুতর কার কাছে? মেয়ের মামার কাছে। কারণ কি, মেয়ের মামা ওখান থেকে কি চাই? যৌতুক চাই। কি চাই? যৌতুক চাই। ভাইয়া পেজ দেখাতে অর্ধেকে তো দেখানো, সব দেখাও ভাই। আমার বই যদি তোমাদেরকে দেখায়, আমার বই এখনো আছে, আমার বইয়ে 3-4 কালার দিয়ে দেখানো। তারপর দেখো, বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। অর্থাৎ কি, বাপের অবস্থা কেমন চান অনুপমের মামা চান যে ধন সম্পদ অনেক বেশি থাকবে না, কিন্তু মেয়ের বাবা আবার মেয়ের ভালোর জন্য তোমার কি যৌতুক দিতেই কসুর করবে না। অর্থাৎ কি, শম্ভুনাথ যিনি আছেন কল্যাণীর বাবা, তার আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না, কিন্তু সে যৌতুক দিতে প্রস্তুত ছিল। তারপর দেখো, এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল অর্থাৎ কি, প্রচুর টাকা পয়সা ছিল। এখন তাহার শূন্য বলিলেই হয়, কিন্তু এখন তা কি শূন্য বলিলেই, অর্থাৎ কি এখন তাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া উনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন। কোথায় গিয়ে বাস করিতেছেন? পশ্চিমে গিয়ে বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন।
একটি মেয়ে ছাড়া তার আর নাই, অর্থাৎ কি কল্যাণী এক বাবার এক মেয়ে, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ভারটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ কি লক্ষ্মীর যে ঘরটি যেটি আছে, কল্যাণীর বাবার খুব বেশি টাকা পয়সা নাই, খুবই অল্প পরিমাণ টাকা পয়সা আছে, কিন্তু কল্যাণী যেহেতু এক বাবার এক মেয়ে, তার বিয়েতে মানে তার বাবার সব সম্পদ খরচ করে দিতেও কল্যাণীর বাবার কোনো বাধা নেই। এইসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, কিন্তু মেয়ের বয়স কি 15। এবার আসো, এখন বাংলাদেশে একটা মেয়েদের মোটামুটি বিয়ে হয় 20-22 বছর গেলে, আর খুব জোর হলে 18 এরকম, এবং তো আরো উপরে আছে, মানে 18 থেকে শুরু হয়। কিন্তু আগে 10 বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত, 10, 11, 12 বছরের দিকে। এখন সেই তুলনায় কল্যাণীর বয়স অনেক বেশি না, 10-15 বছরের ভিতরে বিয়ে হয়ে যায়, কিন্তু কল্যাণীর বয়স হয়ে গেছে কত, 15। এই নিয়ে মামা বাড়িতে সন্দেহ হলো, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, মানে বংশে দোষ নাই বলতে মেয়ের কোনো চারিত্রিক সমস্যা নাই তো, নাইলে এতদিন হয়ে গেছে বিয়ে হচ্ছে না কেন, না দোষ নাই, বাপ কোথাও তার ভালো তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। অর্থাৎ কি সম্পূর্ণ যে একজন ব্যক্তিশীল মানুষ, সে চান যে আমার মেয়ের জন্য একটা ভালো হাজবেন্ড আমি নিয়ে আসব। একে তো বরের হাট মহার্ঘ, অর্থাৎ কি বরের হাটে বলতে সমাজে আর কি বিয়ের যোগ্য ছেলে কম, তাহার পরে ধনুক বাঁকা পণ, অর্থাৎ চড়া পণ দিতে হয়, যৌতুক দিতে হয়। কাজেই বাপকে বলি সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এই দেখো, বাপকে বলি সবুর করিতেছে, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে, এটা বুঝতে পারবো না। এটা হচ্ছে খ নম্বরে আসে, বুঝছো? খ নম্বরে কেমন প্রশ্ন আছে, বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করছে না। মেয়ের জন্য ভালো পাত্র পাওয়ার জন্য বাপ অপেক্ষা করছে, না আরো কয়দিন যাক, আরো একটা ভালো ছেলে দেখি। কিন্তু মেয়ের সময় কি কখনো থেমে থাকে? সময় তো থেমে থাকে, এই জন্য মেয়ের বয়স বেড়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে বলো? মহার্ঘ অর্থ হচ্ছে সংকট। তারপরে যাই হোক, হরিষের সরস রসনার গুণ আছে। হরিষের কিসের গুণ আছে? সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইলো, বিবাহের ভূমিকা অংশটা, অর্থাৎ কি ইনিশিয়াল পার্টটা নির্বিঘ্নে সমাধান হয়ে গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাই মামার আন্দামান দ্বীপের মতো দ্বীপের অন্তর্গত। কিসের অন্তর্গত? আন্দামান দ্বীপ একটা প্রত্যন্ত দ্বীপের অন্তর্গত। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা একদিন বিশেষ কাজে কোন পর্যন্ত গিয়েছিলেন? কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। এটা কিন্তু বিভিন্ন বোর্ডে এই প্রশ্ন এসেছে। তারপর দেখো, মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সহিংসতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। দেখো মেয়েরা, দেখো এখন অনুপম কোন লেভেলের, মানে একটা ব্যাড বাস টাইপের ছেলে, কোন লেভেলের কাপুরুষ একটা ছেলে, যে একটা মেয়েকে পছন্দ করেছে, সে বিয়ের আগে মেয়েটাকে দেখা উচিত না যে আমার তার চেহারা পছন্দ হবে নাকি না। এবং তোমরা যারা মেয়েরা আছো, তোমরাও বিয়ে করার আগে তোমাদের দেখা উচিত যে আমার হাজবেন্ডকে আমার পছন্দ হবে নাকি না। কিন্তু এই এতটাই কাপুরুষ, সে মামাকে সাহস করে বলতেই পারে নাই যে আমি দেখতে যেতে চাই মেয়েটাকে। বুঝতে পেরেছো? মেয়েটাকে সে দেখতে যেতে চায়, এটাই বলতে পারে না। তাহলে কোন লেভেলের কাপুরুষ তোমরা দেখো। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইলো সে আমাদের বিনোদাদা। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? বিনোদাদাকে পাঠানো হয়েছিল। আমার পিস্তুত ভাই তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। কয় আনা নির্ভর করতে পারে? 16 আনা নির্ভর করতে পারে। 16 আনা মানে কি? সম্পূর্ণ নির্ভর করতে পারে। বুঝতে পেরেছো? কয় আনা নির্ভর করতে পারে? সম্পূর্ণ নির্ভর করতে পারে। অর্থাৎ 16 আনা। 1 টাকা সমান 16 আনা 1 টাকা হতো। হ্যাঁ, এই জন্য 16 আনা দিয়ে পূর্ণাঙ্গ কোনো বিষয়কে বোঝায়। বিনোদা ফিরে আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। এই প্রশ্ন আসে এবং বিভিন্ন বোর্ডে এসেছে। বিন্দু নহে খাঁটি সোনা বটে, এটা কার উক্তি? উক্তিটি কার? বিন্দু নহে খাঁটি সোনা বটে, বিন্দু নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? আমাকে বলো। বিন্দু নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? বিন্দু নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিনোদার। তারপর বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট। বিনোদার ভাষাটা কেমন? অত্যন্ত আর্ট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখানে প্রজাপতির সাথে কার বিরোধ নাই? পঞ্চস্বরের বিরোধ নাই। এই প্রশ্নটা এমসিকিউ এ আসে এবং খ নম্বরেও আসে। বলতে পারে যে প্রজাপতির সাথে কার বিরোধ নাই? উত্তর হবে কি? পঞ্চস্বরের সাথে। আবার বলতে পারে
প্রজাপতির সাথে পঞ্চস্বরের কিসের বিরোধ নয় বলতে কি বোঝানো হয়েছে? প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, বিয়ের দেবতার সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, অর্থাৎ কি বিয়েটা হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, আমাদের অপারেটর হয়তো টাইপিং মিস করেছে, সরি। তারপর দেখো, সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে আমাকে জানাও তো দেখি, সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। দেখো, আমি তোমাদেরকে বারবার বলছি, তোমাদের কনসিস্টেন্সি আজকে আমি টেস্ট করব। তোমরা যদি আজকের ক্লাস করতে পারো, আর যারা করবা তোমাদের রিকোয়েস্টে আমি উপন্যাস, নাটকের মতো বড় গল্প আমি এক রাতে শেষ করব। বুঝতে পেরেছো আমার কথা? আমি চাই, আমার খুব মেধাবী স্টুডেন্ট দরকার নাই ভাই, আমার দরকার হচ্ছে কনসিস্টেন্ট স্টুডেন্ট, যাদেরকে নিয়ে আমি আমার নিজের মতো গড়ে তুলতে পারবো, যাদেরকে আমি একটা একটা জেম বানিয়ে একটা ক্যাম্পাসে পাঠাতে পারবো, যাদেরকে আমি বোর্ডে পরীক্ষায় পাঠালে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো এর যত খারাপ পরীক্ষায় দিক না কেন এ প্লাস নিয়ে আসবে, গোল্ডেন এ প্লাস নিয়ে আসবে। আমি এখন কনসিস্টেন্ট স্টুডেন্ট চাই, আমি খুব বেশি মেধাবী স্টুডেন্ট চাই না, আমি নিজেও মেধাবী না। তারপর দেখো, আমি, তোমরা কি সবাই দাগাচ্ছ? সব ঠিকঠাক করে দাগাচ্ছ নাকি আমাকে বলো তো দেখি, সবাই কি ঠিকঠাক করে দাগাচ্ছ? বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইল। এখন দেখো, বিবাহ উপলক্ষে কন্যাকে কোথায় আসতে হলো? কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইলো। এটার মেইন কালপিট কে জানো? এটার মেইন কালপিট হচ্ছে অনুপমের মামা, কারণ ওই বেটা তো হাবড়ার ফুল কখনো পার হয় না, ও তো যাবে না কন্যার বাড়িতে। এই জন্য রীতি যেটা থাকে যে বিবাহ উপলক্ষে কিন্তু কন্যার বাড়িতে ছেলেরা যায়, কিন্তু এখানে কি হয়েছে, ছেলের বাড়িতে কন্যারা আসছে, কলকাতায় আসছে উল্টা। কারণ কি, হাবড়ার ফুল পাল হলে তো মনে করো অনুপমের মামা যাবে, আর অনুপমের মামা তো খুব স্বার্থান্বেষী লোক, এ কি জীবনেও যাবে না, বাধ্য করছে কল্যাণী এবং তার পরিবারকে এখানে আসতে বিবাহ উপলক্ষে। বুঝতে পেরেছো? কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহ 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখলেন। অর্থাৎ কি, শম্ভুনাথ বাবু হচ্ছে হরিশকে খুব বেশি বিশ্বাস করতেন এবং তিনি বিবাহের 3 দিন পূর্বে, কয়দিন পূর্বে? 3 দিন পূর্বে আমাকে প্রথম দেখলেন। বিষয়টা কেমন? ধরো আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার মেয়ে তো আমার জন্য অনেক প্রিশিয়াস একটা জিনিস, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যার সাথে বিয়ে দিচ্ছি তাকে আমি দেখিও নাই, তার সাথে মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি এটা কখন করতে পারবো? যখন একজন খুব বিশ্বস্ত আমার লোক, যাকে আমি অনেক বেশি বিশ্বাস করি, সে এসে বলবে না ভাই ছেলেটা ভালো, আপনি তাকে তার সাথে বিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা এখানে বোঝানো হয়েছে যে শম্ভুনাথ হচ্ছে হরিশকে অনেক বেশি বিশ্বাস করতেন, এই জন্য বিবাহের মাত্র 3 দিন পূর্বে প্রথম শম্ভুনাথ কাকে দেখলেন? অনুপমকে দেখলেন। এবার দেখো, স্যার বই আগেই দাগানো, এখন আর জায়গা নেই, ক্লাস করছি মন দিয়ে। ওকে, ঠিক আছে। এবার দেখো, বয়সটা 40-এর কিছু এপারে ওপারে, এগুলো খুব ইম্পর্টেন্ট। শম্ভুনাথের বয়স কত? 40-এর কিছু এপারে ওপারে, চুল কাটা, গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাহার উপরে চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ কি, কল্যাণীর বাবা শম্ভুনাথ অনেক সুঠাম দেহের একজন অধিকারী, মানে অনেকের ভিতরে দাঁড়িয়ে থাকলেও তার দিকে আগে চোখ পড়বে। বুঝতে পেরেছো? তারপর দেখো, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছেন বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, যে দু একটি কথা বলেন যেন তাহাদের পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ এই কথায় একেবারে যোগই দিলেন না, কোনো ফাঁকে একটা হু হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়ে যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবু চুপচাপ ভাব দেখে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব। দেখছো অনুপমের বাপ মামা, দেখছো কি পরিমাণ বদ। এই হচ্ছে শম্ভুনাথ বাবু খুব কম কথা বলেন এবং তিনি একেবারেই চুপচাপ ছিলেন। সেখানে অনুপমের মামা কি করছে, বোঝাইছে যে হ্যাঁ আমাদের অনেক কিছু আছে, আমরা তো অনেক রিচ ফ্যামিলি, আমরা শহরের কারোর থেকে কম না। এখানে শম্ভুনাথ তিনি হচ্ছে এইসব বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেন নাই। তিনি কি চান? তিনি চান হচ্ছে ভালো পরিবার, ভালো চরিত্র। কিন্তু অনুপমের মামা তো অনুপমের মামাই, সে লোক ফাপড়ের উপরে আছে, বুঝছো? একেবারে কোনো তেজ নাই। এখানে যখন দেখছে অনুপমের, তুমি যখন একজনের সাথে গল্প করবা, এখন তোমার অপোনেন্ট যে থাকবে, তোমার সাথে যে কনভারসেশন যে করবে, সে যদি তোমার গল্পে মনোযোগ না দেয়, তুমি কিন্তু গল্প খুব বেশি আগাতে পারবে না। কিন্তু অনুপমের মামা হচ্ছে আলাদা টাইপের একজন প্যাকেজ আর কি। সে হচ্ছে শম্ভুনাথ সাহেব কথা না বলার কারণে তিনি ভেবে নিছে যে শম্ভুনাথ হচ্ছে একেবারে নির্জীব একটা লোক, সে কোনো তার ভিতরে কোনো তেজ নাই, এই জন্য সে চুপ করে আছে। বেহাই সম্প্রদায়ের আজ যাই হোক তেজ থাকাটা দোষের, অতএব
মামা মনে মনে খুশি হইলেন। এই যে বেহাই সম্প্রদায়ে তেজ থাকাটা দোষের, এইটা দিয়ে কি বোঝায় জানো? এইটা দিয়ে বোঝায় হচ্ছে বেহাই সম্প্রদায়। বেহাই সম্প্রদায় কারা? মেয়ের বাবাদের তেজ থাকাটা দোষের। কারণ কি? তারা হচ্ছে কন্যা ভারাগ্রস্ত, তাদের কন্যাকে এক জায়গায় বিয়ে দিতে হবে, এবং কন্যা যদি সুখী থাকে, কন্যা শ্বশুর বাড়ির লোকজন যদি একটু উল্টাপাল্টা কথাও বলে, বেহাইদেরকে মাথায় এভাবে নিচু করে থাকতে হয়। বুঝতে পেরেছো আমার কথা? আমার কথা সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপের উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ কি, তাদের ক্ষেত্রে খুব সৌজন্যতা দেখালেন না। কারণ কি, গাড়ি পর্যন্ত তুলে দিতে যায় নাই সৌজন্যতার ক্ষেত্রে। তারপর দেখো, পণ সম্বন্ধে দুই পক্ষ পাকাপাকি কথা ঠিক করিয়া গিয়েছিল। কি সম্বন্ধে? পণ সম্বন্ধে দুই পক্ষ পাকাপাকি কথা ঠিক করে গিয়েছিল, অর্থাৎ যৌতুক সম্পর্কে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। মানে মামা নিজেকে কি মনে করেন? অসম্ভাব্য চতুর মনে করেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির, সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্তর হইল। দেখো, এই যে দেনা পাওনা, এখানে বিষয় কি হচ্ছে? একজন আরেকজনকে বিয়ে করছে, এখানে দেনা পাওনার কি আছে? দেনা পাওনার কিছু আছে? কিন্তু যৌতুক প্রথাটাকে আগে সমাজে এত বেশি ডিপ রুটেড ছিল, এটা মনেই করা হতো যে বিয়ের একটা রুলস। এটাকে অনেকে ভাবতো যে দেনা পাওনা, যে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে, অর্থাৎ মেয়ের বাবার কাছে আমি এত টাকা পাই, এত ভরি সোনা পাই, এই পাই সেই পাই, এগুলোকে কি দেনা পাওনা। এবং অনুপম এখানে কি বড় কাপুরুষতার পরিচয় দিয়েছে যে তার বিয়েতে কন্যার থেকে কত টাকা যৌতুক নিচ্ছে এ বিষয়ে সে জানেই না। তার উচিত ছিল প্রতিবাদ করা, সে তো প্রতিবাদ করেই নাই, ইভেন এই বিষয়ে সে কি জানেও না। এবং অনুপম যে কত বড় কাপুরুষ, এটা আমরা আরো একটু সামনে গেলে বুঝতে পারবো। বুঝছো? আমার কথা বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি? আমার কথা বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি নাকি বলো? সেরি টাইম হয়ে যাবে ক্লাস হতে। এই তোমাদের কি কারোর কোনো সমস্যা আছে ক্লাস করতে? তাই বলো। ক্লাস করতে কারোর কি কোনো সমস্যা আছে নাকি? তাই বলো। ক্লাস করতে কি কারোর কোনো সমস্যা আছে আপু? ভাইয়া, তোমাদের কি ক্লাস করতে কারোর কোনো সমস্যা আছে নাকি বলো, তাহলে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। তোমরা বুঝো না বুঝো, কমন পড়ুক না পড়ুক আমার যায় আসে না, আমি শেষ করে দিব। কিন্তু তোমরা যদি চাও না ভাই আমি ক্লাস করতে চাই, এই বিষয়টা আসলে আমার নিজের ভিতরে কিভাবে রাখবো, পরীক্ষায় কিভাবে ভালো করব, অ্যাডমিশনে কিভাবে ভালো করব, তাহলে আমি তোমাকে পড়াতে পারি। সময় বেশি লাগবে কিন্তু পড়াবো। কারণ তোমরা যারা একটা ক্লাস করছো তার থেকে বেশি কষ্ট কার হচ্ছে? আমার হচ্ছে। কার হচ্ছে কষ্ট? আমার হচ্ছে। কারণ আমি দাঁড়িয়ে আছি, আমি জোরে জোরে কথা বলছি, খানিকক্ষণ পর পর পানি খাচ্ছি। বুঝতে পেরেছো? এখন দেখো, মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। এই দেখো, এই স্থূল অংশটাও বিবাহের একটা কি প্রধান অংশ, অর্থাৎ এই যে দেনা পাওনা যৌতুকের অংশটাও বিবাহের একটা কি প্রধান অংশ। সেই অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। কে ঠকিবেন না? মামা ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। অর্থাৎ তাদের পরিবারটাও কি পরিমাণ খারাপ, যে একজন দুষ্ট লোক যে সবসময় স্বার্থপরতার পরিচয় দেয়, সেই পরিবারের সবথেকে প্রধান গর্বের সামগ্রী হচ্ছে অনুপমের মামা। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বোচ্চই মামা বুদ্ধির লড়াইয়ে জিতবেন। অর্থাৎ কি, পরিবারের যেখানে কোনো এক পয়সা পরিমাণ লাভ আছে সেখানে মামা জিতবেন। এ একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্যের পক্ষে অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই যে ইহাতে যে বাচুক আর যে মরুক। দেখো, একটা ধরো অনুপমের মামা অনুপমের একজনের কাছে 1 টাকা পায়। এখন অনুপমের যেহেতু আর্থিক অবস্থা ভালো, এই জন্য অনুপমের মামার ওই 1 টাকা না নিলেও সমস্যা নেই। কিন্তু যার কাছে পায় সে হচ্ছে খুবই দরিদ্র। এখন ওই দরিদ্র লোক যদি বলে যে আমি টাকা কয়েকদিন পরে দিই, অনুপমের মামা বলবে না, তোর টাকা এখনই দেওয়া লাগবে। এখানে ওই মারা যাক, ওর পরিবারে কি হোক ও দেখবে না, কিন্তু সে শুধু দেখবে নিজের এবং অনুপমের পরিবারের বিষয়টা। এই জন্যই অনুপম এবং অনুপমের মা তারা হচ্ছে চোখ বন্ধ করে অনুপমের মামার উপর বিশ্বাস করে। বুঝতে পেরেছো ভাইয়া? আপনাদেরকে ওখানে বসার ব্যবস্থা করে দেই না কেন? বসার ব্যবস্থা করে দিলে এই যে এত সুন্দর করে পড়ার কথা না ভাইয়া, এক ক্লাসে গল্পটা শেষ হয়। আচ্ছা, গল্পটা শেষ হবে, ট্রাস্ট মি, জাস্ট ধৈর্য ধরো, গল্পটা শেষ করা যাবে।
এখন দেখো, তোমরা ধৈর্য ধরো, আমি তোমাদেরকে কমেন্ট পড়ছি না, হ্যাঁ, আমি জাস্ট পড়ে যাব, তোমরা দাগাবা, ওকে? গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হবে। অর্থাৎ কি, গায়ে হলুদে অনেক মানুষ গেছে, যারা আদমশুমারি করতে হলে কেরানি রাখতে হবে। তাহাদিকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসিলেন। অর্থাৎ কি, কল্যাণীর বাড়িতে গায়ে হলুদের জন্য এত গেস্ট পাঠিয়েছে ছেলের বাড়ি থেকে, যে তারা মোটামুটি বুঝতে পেরেছে এত গেস্টদেরকে খাইয়ে দাইয়ে বিদায় করতে গিয়ে শম্ভুনাথকে অর্থাৎ কল্যাণীর বাবাকে প্রচুর পরিমাণে হ্যাপা পোহাতে হবে, অর্থাৎ কি নাকানি চুবানি খেতে হবে। এবং এই নাকানি চুবানি খাওয়াটাকে অনুপমের মা এবং মামা দুইজন হাসির একটা বিষয়, মানে যে তাদেরকে আমরা বিপদে ফেলতে পেরেছি এরকম একটা বিষয় তারা খুব বেশি এনজয় করছে। এটা কখনোই ঠিক না, এই টাইপের মেন্টালিটি কখনোই রাখা যাবে না। অন্যের দুঃখে তুমি যখন দুঃখ হবে এবং অন্যের খুশিতে যখন তুমি খুশি হবে, তখন তুমি প্রকৃত মানুষ, নতুবা তুমি কখনোই প্রকৃত মানুষ হতে পারবে না। তারপর দেখো, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি সেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশে বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সংগীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবিজামের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। দেখো, তারা গেছে হচ্ছে বিশাল কনসার্ট নিয়ে, হাতির পিঠে করে। অনুপম হচ্ছে আপদ মস্তক স্বর্ণ দিয়ে ভরে ডরে গেছে। এটার কারণ কি, সে প্রমাণ করতে চেয়েছে যে তার যে ওয়েট, সে হচ্ছে অনেক ভালো প্রভাবশালী একজন মানুষ। সে তার শ্বশুর বাড়িতে বোঝাতে চেয়েছে তাদের যে হবু জামাই অনেক প্রিসিয়াস একজন মানুষ, তার অনেক বেশি টাকা পয়সা আছে। সে কি দিয়ে প্রকাশ করতে চেয়েছে? সোনা গহনা দিয়ে। কিন্তু একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলো এবং অন্যান্য যত কিছুই বলো না কেন, এটা কি দিয়ে হবে না, এটা তোমার সোনা গহনা যত ড্রেসই থাকে না কেন, তুমি এটা দিয়ে কি করতে পারবে না, জাজ করতে পারবা না। ঠিক আছে? তারপর দেখো, মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। কেন খুশি হইলেন না? একে তো উঠানাটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত। অর্থাৎ কি, বরযাত্রী গিয়েছিল অনেক বেশি এবং শম্ভুনাথের বাড়ির উঠানটা ছিল হয়তো তুলনামূলক ছোট, এই জন্য স্থান সংকুলন হতে একটু কষ্ট হয়েছে। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। এখানে মামা চেয়েছিলেন কি, যেহেতু শম্ভুনাথ বাবুর হচ্ছে একটা মেয়ে আছে, সে কন্যা ভারাক্রান্ত, তার মেয়েটাকে বিয়ে দিতে হবে এবং মেয়ের শ্বশুর বাড়ির যারা আসছে তাদেরকে অনুপমের মামা চেয়েছিলেন শম্ভুনাথ যেন মাথায় তুলে নাচে। কিন্তু শম্ভুনাথের কিন্তু ক্যারেক্টার ছিল একটু বলিষ্ঠ, সে মাথায় তুলে নাচে না, সে অ্যাজ ইউজুয়াল একটা বিহেভ করছে। এই জন্য কি, অনুপমের মামা হচ্ছে একটু মানে রাগ একটা ভাব আসছে, কিন্তু সে ফুটে বলতে পারছে না, কারণ সেটা হচ্ছে বড় করে ইস্যুও ক্রিয়েট করতে পারে না। তারপর দেখো, তার বিনয়টা অজস্র নয়। অর্থাৎ কি, সে বিনয় দেখিয়েছে কিন্তু একেবারে নতজন হয়ে যায় না, যে হ্যাঁ আপনারা এসেছেন, আমরা তো অনেক খুশি হচ্ছি, মেয়ে নিয়ে গিয়ে আপনারা আমাদেরকে দয়া করুন, এরকম জাস্ট সে ফর্মালিটিস মেইনটেইন করছে। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিশ কালো এবং বিপুল শরীর তাহার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলায় নম্রতার স্মিত হাসি ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইতো। অর্থাৎ কি, অনুপমের মামা প্রথমে খেপে গেছে শম্ভুনাথের উপর, সেই লোক তো আমাদেরকে গদগদ করে না, আসছেন এই সেই হাবি যাই বলছে না। কিন্তু শম্ভুনাথের একজন, এখানে আরেকজন ছিল শম্ভুনাথ সাহেবের বন্ধু, যিনি তার এই যে এখানে দেখো, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক মাথা, মিশকালো, বিপুল শরীর, এই লোক হচ্ছে আবার এদেরকে একটু বেশি তেলবাজি করছে। না আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি, আসেন, সবার সামনে মাথা নত করে নতজন হয়ে স্বাগত জানাইছে। এই জন্য আবার একটু কম্পেনসেশন হয়ে অনুপমের মামা যে বজ্জাত লোকটা আছে একটু মাথাটা ঠান্ডা হয়েছে। বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর 1 মিনিট, আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ আমাকে আসিয়া বলিলেন, বাবা যান। কি বলছে দেখো তো, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে, এই যে উক্তিটা, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে, এই উক্তিটি কার? এই প্রশ্নটা বারবার আসে। ঠিক আছে, এই উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে শম্ভুনাথ সাহেবের।
তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমি একটু পানি খেয়ে নিই। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? দেখো ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। কারো কাছে ঠকিবেন না, মামা ঠকিবেন না। তার ভয় তার বেহায় তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছেন। দেনা পাওনা সম্বন্ধে এ লোকটি শুধু মুখের কথার উপর বিশ্বাস করা যাবে না, ভর করিলে চলিবে না। সেই জন্যই বাড়ির শেখরাকে শুদ্ধ করিয়া আনিয়েছেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পাশে এবং শেখরা তার দাড়ি পাল্লার একটি কোষ্ঠীপাতর প্রভৃতি লইয়া মেঝের উপর বসিয়া আছে। দেখো এই বেটা কি পরিমাণ খারাপ। শম্ভুনাথ সাহেব বলেছেন যে যা যা যৌতুক লাগবে সব দিয়ে দিবে, কিন্তু ওখানে গিয়ে দেখছে যে খুব বেশি হাইফাই আয়োজন না। এই জন্য কি মামার সন্দেহ হয়েছে, না যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে তো যৌতুক নিতে পারবো না। এই জন্য সে কি করছে, বিয়ের আগেই শম্ভুনাথ সাহেবকে ডাকছে, ডেকে যত গহনা গাড়ি আছে সেগুলো হিসাব করার জন্য, এবং গহনা খাঁটি নাকি না এটা প্রমাণ করার জন্য কাকে নিয়ে আসছে, শেখরাকে নিয়ে আসছে। তারপর দেখো শম্ভুনাথ আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবার কথা বলিলেন। এখানে তুমি কি বলো? অর্থাৎ কি শম্ভুনাথ সাহেব যে মামা যে কথাটা বলছে গহনা তোমার হচ্ছে যাচাই করতে হবে, এই জন্য শম্ভুনাথ অনুপমের কাছে কি করছে, একটা মানে কি মতামত চাইছে যে তুমি এখানে কি বলো। তারপর কি বলছে দেখো, আমি মাথা হেড করিয়া চুপ করে রহিলাম। আমি মাথা হেড করিয়া কেমন করিয়া রহিলাম, চুপ করিয়া রহিলাম। এই যে চুপ করিয়া রয়ে থাকে কি বলে, আজকে ভাই আমার বিয়ে, আমি কথা বলবো, আমার কথা হবে বিট ধরবে। সে কি করলো, মাথা হেড করিয়া চুপ করিয়া রইলো কাপুরুষের মতো। তারপর কি মাও বলিলেন, ও আবার কি বলিবেন, আমি যা বলিব তাই হইবে। এই যে ও আবার কি বলিবেন, আমি যা বলিব তাই হইবে। অর্থাৎ অনুপমের ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস কোথায় তোমরা বুঝতে পারছো? এ আসলে কি পরিমাণ বাজে একটা মানুষ। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া বলিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়া ইঙ্গিতে জানাইলাম, এইসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। তার মানে কি অনুপম গিয়ে এরকম করছে, এইসব কথাই আমার সম্পূর্ণই অনধিকার, এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। ভাই মেয়েরা যারা আসো, আপুরা যারা, এই টাইপের ছেলে জীবনে যদি তোমরা বিয়ে করতে নাও পারো, তবে এই টাইপের ছেলে জীবনে বিয়ে করবে না। তারপর দেখো আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এইসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়ে বসুক। অর্থাৎ কি অনুপমের অবস্থা এতই খারাপ যে মামা তাকে এখানেও রাখতে চান না। হ্যাঁ, শম্ভুনাথ বলিলেন, না সবাই নয়, সে এখানেই বসতে পারে। অর্থাৎ শম্ভুনাথ সাহেব একটু জেদ করে বলছে, না সবাই না, সে এখানেই বসবে। তারপর দেখো কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তার পিতামহ আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নাই, যেমন মোটা তেমনই ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া বলিলেন, এই আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মখর মুখ মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইলো, তাহা বাকিয়া যায়। অর্থাৎ কি শম্ভুনাথ যে স্বর্ণ দিয়েছেন এগুলো হচ্ছে আরো কয়েক জেনারেশনের আগে, এবং সেই স্বর্ণগুলোতে খাদের পরিমাণ অনেক কম। যারা আপুরা যারা আছো তোমরা তো অর্নামেন্ট সম্পর্কে অনেক জানোই, যে খাদ কম থাকলে হচ্ছে স্বর্ণতে একটু চাপ দিলে এটা বেঁকে যায়। তাই চাপ দিয়ে বুঝাইছেন যে এখানে খাদের পরিমাণ খুবই কম, এবং স্বর্ণগড়াটা দেখেই বুঝতে পেরেছেন যে এটা একেবারে অরিজিনাল জিনিস। এবং দেখো তারপর দেখো মামা তখনই নোট বইয়ের গহনাগুলি ফর্দ টুকিয়া লইলেন। কি পরিমাণ বাজে মানুষ, মানে সবকিছু ঠিকঠাক আছে, তখন কি করছে, নোট বইয়ে ফর্দ টুকিয়ে নিছে, পাছে যাহা দেখানো হইলো তার কোনোটা কম না পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলো সংখ্যায় দরে ভারে তার থেকে অনেক বেশি। অর্থাৎ শম্ভুনাথের যে পরিমাণ যৌতুক দেওয়ার কথা ছিল অনুপমের বাড়িতে, তার থেকে দামে ভারে এবং সংখ্যায় অনেক বেশি দিয়েছে। হ্যাঁ, এখন গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেটা শেখরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো দেখি। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়াররিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন, এটা আপনারাই রাখিয়া দিন। কথাটা কে বলেছে? বলেছে কে? শম্ভুনাথ। কাকে বলেছে? অনুপমের মামাকে। এই প্রশ্ন
এমসিকিউতে আসে, খ নম্বরতে আসে। এটা আপনারা রাখিয়া দিন বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্ন খ নম্বরে আসলে সুন্দর মতো লিখে দিবা। তারপর দেখো, মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহার আশীর্বাদ করেছিলেন। দেখো তাহলে কি পরিমাণ ছোট লোকেরা। এটা হচ্ছে কন্যার বাবা যেই স্বর্ণ যৌতুক দিচ্ছে সেগুলো পরীক্ষা করার জন্য কাদেরকে নিয়ে গেছে? শ্যাকরা নিয়ে গেছে, ফর্দ করেছে, মেপে দেখেছে, তাই না? কিন্তু নিজেরা যখন কন্যাকে আশীর্বাদ করতে গিয়েছে, একটা ফালতু এয়ার রিং দিছে, যেটা হচ্ছে জাপানি মাল, অনেক বেশি খাদের পরিমাণ। সেটা দিয়েছে কে? অনুপমের মামা। তাহলে কি পরিমাণ ডেসপারিটি এবং কি পরিমাণ মানে লো ক্লাস মেন্টালিটি থাকলে এই টাইপের কাজ মানুষ করতে পারে। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। সাহিত্য পাঠ, মামার মুখ লাল হইয়া উঠিল, দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে তিনি বঞ্চিত হইলেন। অর্থাৎ কি, মামার তো বৈশিষ্ট্য সময় জেতা, সে জিততে চাই, যেভাবে জিততে চাই, কিন্তু এখানে কিন্তু সে কি করলেন? হেরে গেলেন না। এই জন্যতেই সে রেগে লাল হয়ে গেছে। তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আমাদের আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। অর্থাৎ কি, শম্ভুনাথ বলিলেন আগে বিয়ে না, আগে চলেন আপনাদের খাওয়াই দেওয়া দিই, তারপরে যা হবে দেখা যাবে। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটা জোর আছে। অর্থাৎ কি, শম্ভুনাথ অনেক আস্তে কথা বলেন, অনেক কম কথা বলেন, কিন্তু কথার ভিতরে একটা বলিষ্ঠতা আছে। অনেকে, তোমাদের ভিতরেও দেখবা অনেকে আছে, বিশেষ করে আমাদের বাবারা, তারা কথা অনেক কম বলেন, কিন্তু কথার ভিতরে আলাদা একটা জোর আছে। তারা এক কথা বলেন, ওই যে একটা কথা আছে না, আমার এক কথা 100 কথার সমান। আমাদের বাবা কিন্তু অনেকটা ওরকম। শম্ভুনাথ হচ্ছে এরকম। সবাই আমার কথা ঠিকঠাক বুঝতে পারছো? ভাইয়ারা আমার কথা ঠিকঠাক বুঝতে পারছো? বলো তো, তোমাদেরকে তো অনেকক্ষণ দেখলাম না, তোমাদের কমেন্টও পড়লাম না, আমার কথা সবাই বুঝতে পারছো? ভাইয়াকে রেসপেক্ট করেই বসে আছি, বসার সবাই খেয়ে দিয়ে ঘুমায় যায়। ভাইয়া ইয়ারিংটা জাপানি মাল, এটা গল্পে কোথায় দেয়া আছে? মামা তো খবিস, তাই মামার বিয়ে হয়। এই যে মামা খবিস বলেই কিন্তু মামার বিয়ে হয় নাই, ঠিক আছে? তারপর দেখো কোন, আচ্ছা জাপানি নয় বিলাতি, সরি আমি হচ্ছে এটা অপারেটর দিয়ে করা হয়েছে, তো এখানে কিছু কিছু ভুল থাকতে পারে, আমি এটা ঠিক করে দিব, ঠিক আছে? তারপর দেখো এই যে গাইড না পড়ে খ এর প্রশ্ন কিভাবে উত্তর করতে পারি নিচে, এটা তখনই পড়তে পারবা যেমন আমি দাগিয়ে দাগিয়ে পড়ে দিচ্ছি, তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা যখন এইভাবে পড়তে পারবা, তোমরা পড়তে না পারলেও তোমাদের যদি এমন কোনো টিউটর থাকে যে তোমাদেরকে পড়িয়ে দিবে, তখন তুমি উক্তি দেখেই বুঝতে পারবো যে কোনটা কোন জায়গা থেকে এসছে। আর গাইডের খ নম্বর পড়ে এটা প্রপারলি মনে রাখা যায় না, বুঝতে পেরেছো ভাইয়া? গাইডের খ নম্বর পড়ে তোমার এটা প্রপারলি মনে থাকবে না যদি গল্প তোমার প্রপারলি মনে না থাকে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? অর্থাৎ হিন্দুদের একটা রেওয়াজ আছে, তারা বিবাহের পূর্বে খেতে পারে না, তাদেরকে কি করতে, উপোস করতে হয়। এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে কিছু দোষ আছে? শম্ভুনাথ আবারও অনুপমকে যে একটা মতামত নেওয়ার জন্য তার কাছে একটা প্রশ্ন করলেন, কিন্তু অনুপম কি বলে, মূর্তিমতী মার্তা আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। অনুপমের সামনে তার মামা বসে দাঁড়িয়ে আছে, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। অর্থাৎ কি, অনুপম দেখতেই মানুষের মতো, কিন্তু তাকে একটা পেট অ্যানিমেলের মতো কন্ট্রোল করে তার মামা এবং তার মা। এই দেখো বলছে মূর্তিমতী মাতৃ আজ্ঞার, এখানে দেখো মাতৃ আজ্ঞা উপস্থিত হচ্ছে, তার সামনে তার মামা, এবং তার সামনে কথা বলা কি অসম্ভব। অর্থাৎ অনুপমের কোনো স্বাধীনতাই নাই তার মত প্রকাশের জন্য। এবং কন্যার পিতা কিন্তু এটা খুব ভালোভাবে অবজার্ভ করেছে। কি অবজার্ভ করেছে? যে অনুপমের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, সে কোনো সিদ্ধান্ত দিতে পারে না, সে সিদ্ধান্ত দেয় তার মামা এবং তার মায়ের উপর ভিত্তি করে, এবং মামা হচ্ছে একজন কুটিল বুদ্ধির অধিকারী মানুষ। এবং এখান থেকেই অনুপমের হবু শ্বশুর অর্থাৎ কল্যাণীর বাবা ভদ্রলোক শম্ভুনাথ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, না, অনুপমের সাথে আমার মেয়ের কি দিব না, বিয়ে দিব না। তারপর দেখো, তখন শম্ভুনাথ মামাকে বলিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে। মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। অর্থাৎ কি, শম্ভুনাথ যে তাদের সাথে বিয়েটা দিতে যাচ্ছে না, তখন সেটা মামা কি করেনি, বুঝতে পারে না। শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। অর্থাৎ কি, শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। দেখো শম্ভুনাথ লোকটা আসলেই ভদ্র, তিনি কিন্তু ডিরেক্ট বলেন নাই যে আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান।
অনুপমের মামা হলে এই কথাটা বলতেন, কিন্তু শম্ভুনাথ কি বলেছেন, আপনাদের আমরা গাড়ি বলিয়ে দিই, মানে একটা প্যাসিভ ভাবে আমরা বলি যে হ্যাঁ আপনারা এখন যেতে পারেন। তারপর দেখো মামা আশ্চর্য হয়ে বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কইলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার আমার কোনো ইচ্ছা নাই। এই যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা বিভিন্ন বোর্ডে এসেছে, তোমরা যদি খেয়াল করে বুঝো। ঠাট্টা তো আপনারাই করেছেন এবং ঠাট্টা সম্পর্কে স্থায়ী করতে চায় না কে? শম্ভুনাথ। এবং কেন স্থায়ী করতে চায় না? এই যে যৌতুক নিয়ে বিভিন্ন ক্যাচাল হয়েছে এবং অনুপমের কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই, এটাকেই তিনি ঠাট্টা বলেছেন। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। তারপর দেখো শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউই নয়। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রার দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ কি, যে যারা মনে করে কন্যার বাবা কন্যার গহনা চুরি করতে পারে, তার বাড়িতে, সেই বাড়িতে শম্ভুনাথ কখনো তার মেয়েকে বিয়ে দিবেন না। এবং অনুপমের সে কোনো দামই দিল না, কারণ এতক্ষণে বিভিন্ন কাজকামের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে অনুপম মূলত একজন কাপুরুষ, তার কোনো কি নাই, ব্যক্তি স্বাধীনতা নেই, তার কোনো মতামত প্রকাশ করার কোনো ক্ষমতা তার নেই। তারপর দেখো বাড়ি ফিরবার সময় ব্যান্ড, রসযোগ এবং কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশে তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। অর্থাৎ কি, যাওয়ার সময় যে বিশাল ধুমধাম করে যাওয়া হয়েছে, যখন বাড়িতে তারা ফিরে আসলো বিয়ে না করে, সেই ধুমধাম আর ছিল না। তারপর দেখো বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কলিজে চারপোয়া হয়ে আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ কি, সকলে ভয় দেখাতে লাগলো শম্ভুনাথকে যে দেখবো মেয়েকে কিভাবে বিয়ে দাও, কিন্তু তিনি এমন লোক চান, এমন লোক যে মেয়ের বিয়ে হোক না হোক সেই ভয় তার ভিতর নাই। তিনি চান একজন ভালো মানুষ পেলে বিয়ে সে একদিন হবে না হবে, এই ভরসা তিনি করেন। অর্থাৎ কি, মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার নাই, তার আর ভয় দেখানোর উপায় কি? ঠিক আছে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহে এত আলো জ্বালাইয়া বাজনা বাজায় সমারোহ করিয়া আঁকিয়া দিল। বজ্রযাত্রী এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। বাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিলত। এই যে পাক যন্ত্রটাকে, অর্থাৎ কি, পেটের ভিতরে পাকস্থলীটাকে যদি ফেলে দিয়ে আসতে পারতো, অর্থাৎ কি, তারা তো মেয়েকে বিয়ে দেয়নি, তারা কিন্তু তাদেরকে খাইয়ে দিয়েছে, যাও তোমরা খাও, খেয়ে চলে যাও, এরকম আর কি। এই জন্য বজ্রযাত্রী আফসোস করছে যে না, আমরা খেয়ে বোকা হয়ে গেছি, এই কন্যার বাপের এত গুমর, আমাদেরকে বিয়ে দেয় নাই কিন্তু খাওয়াইয়ে দিয়েছে। তারা সেই গুমর থেকে বলছে, আমরা যদি পাকস্থলীটা কোনো ছিঁড়ে ফেলে দিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। বিবাহের চুক্তিভঙ্গ এবং মানহানি দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হতৈষীরা বুঝাইয়া দিলেন, তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম, কেন কোন গতিতে শম্ভুনাথকে বিষম জব্দ করিয়া আমাদের পায়া ধরিয়া আসিয়া পড়েন গোফের রেখায় তা দিতে দিতে এমনটাই কেবল কামনা করিতে লাগিলাম। আচ্ছা, এখন দেখো এখানে, এখন এসে তোমাদের কি মনে হচ্ছে, আসলে কি আমাদের যে অনুপম কি আসলে ভালো মানুষ ছিল? এখন কি মনে হচ্ছে বলো তো, অনুপম কি আসলে ভালো মানুষ ছিল নাকি ছিল না? এটা বলো, অনুপম কি আসলে ভালো মানুষ ছিল নাকি ছিল না? অনুপম কিন্তু ভালো মানুষ ছিল না। দেখো এত কিছু হওয়ার পরও অনুপমের ভিতরে কি বিন্দুমাত্র ইয়ে নাই, আত্ম সমালোচনা বোধ নাই। সে উল্টা চায় কি, শম্ভুনাথকে পায়ে ধরিয়ে ক্ষমা চাওয়াতে। বুঝতে পেরেছো কি চায় সে? শম্ভুনাথকে পায়ে ধরিয়ে ক্ষমা চাওয়াতে। আর আমি 30 মিনিটের ভিতরে তোমাদের এই গল্প শেষ করে দেবো, আর আমি 30 মিনিটের ভিতরে এই গল্প শেষ করে দিব, ঠিক আছে? কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতেছিল, যেটার রং একেবারেই কালো নয়, সমস্ত মন যে অপরিচিতের পানে ছুটিয়া গিয়েছিল। এই যে এখানে এসে কি হলো, অনুপমের ভিতরে প্রেমের সত্তা জেগে উঠেছে। এখানে যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পনাতে বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল তার একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে
সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে গেল। এই যে এক পদক্ষেপের দূরত্ব এক মুহূর্তে কি হয়ে গেল? অসীম হয়ে গেল। এই প্রশ্নটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। কিভাবে অসীম হয়ে গেল? কিছুক্ষণের ভিতরে বিয়ে হয়ে তারা চিরদিনের জন্য এক হয়ে যাচ্ছিল, কিন্তু কি বিয়েটা হলো না, এবং এমন একটা সিচুয়েশন হলো যে তারা আর কখনোই এক হতে পারছে না। এই কথাটাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? এই মিলন করে, হ্যাঁ যে মিরন, গুড গুড, পড়াশোনায় মনোযোগ দাও, মনোযোগ দাও পড়াশোনায়। মিরন এসেছে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে এই দেখো, তার ভিতরে অনুভবের ভিতরে একটা কালো ছায়া ছিল। সে হচ্ছে কাকে? কল্যাণীর বাবাকে, শম্ভুনাথকে জব্দ করবে, কিন্তু একই সাথে কালো ছায়ার পাশে আরেকটা স্বচ্ছ ছায়া ছিল। সেটা হচ্ছে কল্যাণীর প্রেমে সে ডুবে গিয়েছিল। কিন্তু ডুবে গিয়ে কি হবে ভাই? আমি একজনকে পছন্দ করি, আমি একজনকে ভালোবাসি, তার জন্য যদি আমি একটু আন্দোলন করতেই না পারি, আমি যদি একটু রেগে কথা বলতেই না পারি, তাহলে তো আর প্রেম করে লাভ নাই, তাই না? প্রেম শুধুমাত্র লুতুপুতু দিয়ে হবে না, তোমাকে প্রেমের জন্য স্যাক্রিফাইস করতে হবে, প্রেমের জন্য কথা বলতে হবে, তাহলে তুমি হচ্ছে প্রেমকে সফল করতে পারবা। বুঝতে পেরেছো? দেখো, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করে তুলিয়াছিলাম, বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেকটা কথা স্ফুলঙ্গের মতো আমার মনে মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হয়ে রহিল। বাইরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্যই মন সেদিনকার সেই বিবাহ সভা দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বেড়াইতে লাগলো। বুঝতে পেরেছো আমার কথা? যেহেতু বিনু দাদা একদম স্বল্পভাষী ছিলেন, তার প্রত্যেকটা কথাই অনুভবের মনে অনেক বেশি করতো। যদি বিনু দাদা বলতেন না মেয়েটা দেখতে মোটামুটি সুন্দর, কিন্তু অনুভবের মতো না, সে আসলেই সুন্দর, অনেক বেশি সুন্দর, এরকম। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছিল বিবাহ করিবে না। শুনি ভাই, আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। একদিন শুনছে যে অনুপম যে কল্যাণীর জন্য আরো ভালো পাত্র হয়েছে, কিন্তু কি কল্যাণী বিয়ের জন্য না করে দিয়েছে। এই শুনে অনুপমের ভিতরে আবার প্রেমের ফুল ফুটেছে। কেমন? যে সে ভেবেছে যে না, ও কল্যাণীর জন্য হয়তো আমার কোনো সফট কর্নার আছে, এই জন্য কল্যাণী বিয়ে করতে না করে দিয়েছে। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান না, আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছু হয়নি তো। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না, তখন অভিমান ভাষা দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটা বইতেছিল, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর দলিয়া দলবল লইয়া সভা ছেড়ে চলে এসো। কিন্তু যে ধারাটির চোখে জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। দেখো, এখানে অনেক কথা হচ্ছে। অনুমান একটা ইমাজিনেশন করছে যে হ্যাঁ, কল্যাণী আমার জন্য আমার বিরহে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সে সবসময় দুঃখিত থাকে। এই দেখে তার বাবার কি হয়েছে, বাবার একমাত্র মেয়ে, বাবা অনেক কষ্ট পেয়েছে। এখন বাবা এসেছে কার কাছে? অনুপমের কাছে আবার এসছে যে না অনুপম, আমার ভুল হয়েছে, তুমি আমার মেয়েকে বিয়ে করো। এইটা যখন সে ইমাজিন করছে, তখন তার ভিতরে আবার কি ওই যে কালো স্রোতটা একটা সাপের মতো ফনা তুলে উঠছে, যে এই তো শোধ তোলার একটা সুযোগ পাইছে। তাহলে তুমি দেখো, অনুভবের ভিতরে প্রেম এক্সিস্ট করছে, সে প্রেমের জন্য ভালো কথা বলতে পারছে না, কিন্তু এই প্রেমকে সে উইপন হিসেবে ব্যবহার করে সে কি করছে, আবার কাপুরুষতার পরিচয় দিচ্ছে প্রতিশোধ প্রবণতা দেখিয়ে। একই সাথে আরেকটা বিষয় হচ্ছে, অনুপম আরো ইমাজিন করছে, সম্পূর্ণতা আমাকে বলছে যে হ্যাঁ, আমি যেমন তোমাকে অপমান করেছি, তুমি তাহলে এক কাজ করো, তুমি একবার আমার বাড়িতে যাও, এভাবে গিয়ে আমাদেরকে অপমান করে দিয়ে চলে আসো, তারপর না হয় তুমি বিয়ে করো। আবার একই সাথে সে আরো ভাবছে, যেমন করি আমি একদিন দময়ন্তীর, এটা তো পড়লাম, তারপর দেখো তারপরে দুঃখের রাত পহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল, এবারের সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করলো একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরলো। অর্থাৎ কি,
এটা টোটালি ইমাজিনেশনের ভিতরে, ভিতরে অনেক একটা সময় গিয়েছে যেখানে কল্যাণীর বিয়ের প্রস্তাব এসেছে, কল্যাণী বিয়ে করতে চায় নাই, অনুপম অনেক দিন কষ্ট পেয়েছে, কিন্তু ও তো কথা বলার সাহসটা নাই। এই জন্য সে কি করছে, মনে মনে ভেবেছে এই করব সেই করব, আমি আবার কল্যাণীকে ফিরে পাবো, কিন্তু সে আলটিমেটলি সেটা হয়নি। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো ভাইরা? আমার কথা বুঝতে পেরেছো নাকি বলো? আমার কথা বুঝতে পেরেছো নাকি বলো? ওইটুকু বুঝতে পেরেছো নাকি আমাকে বলো? আরো দাগানো লাগবে, দাগানো দিব, দাগাই দিব। প্রেমের গল্প ঠিক হলে হিরোরা কেন কষ্টে টাকা কেন বিয়ে করে না? বিয়ে যে কেন করে না, ট্র্যাজেডি গল্পে বিয়ে করে না। ভাইয়া ক্লাসের রেকর্ড থাকবে না? ক্লাসের রেকর্ড থাকবে কি থাকবে না সেটা আমরা পরে ডিসিশন নেব। আগে দেখবো আমার কোন স্টুডেন্টগুলো, কোন ভাইগুলো আছে ক্লাস করছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো, আর সর্বোচ্চ হলে 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু কথা এমন করিয়া ফুরাইলো না, সে যেখানে এসিয়া তাহা অফরণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। প্রায় শেষ আমাদের পড়া। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। কোথায় পার হন নাই? এই যে হাবড়ার পুল কেন পার হন নাই বলো তো? কারণ সে তো হাবড়ার পুলের বাইরে যায় না, তার কাছে আন্দামানের মতো। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজতেছিল। কিসে যাচ্ছিল? রেলগাড়িতে ঘুমাচ্ছিল। কোথায় ঘুমাচ্ছিল? রেলগাড়িতে। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকার মেশাও সেও এক স্বপ্ন, কেবল আশেপাশের তারাগুলি পরিচিত। এই দেখো, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আশেপাশে কি পরিচিত? ওই যে স্টেশনে গিয়েছিল, অপরিচিত একটা স্টেশন, সেখানে আশেপাশে কি পরিচিত ছিল? তারাগুলো পরিচিত ছিল, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটাকে যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। কোন রঙের পর্দার কথা অপরিচিতা গল্পে বলা হয়েছে? কোন রঙের পর্দার কথা অপরিচিতা গল্পে বলা হয়েছে? এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। তাহলে ভাইয়া তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র মেধা দিয়ে কিছু হবে? খুঁটায় খুঁটায় পড়তে হবে। তুমি যত বেশি কনসিস্টেন্ট হবা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তত বেশি সহজ হবে, তত বেশি সম্ভাবনা হবে। কিন্তু তুমি যদি মনে করো না আমার তো অনেক ব্রেন, আমি পরে লাইভ ক্লাস দেখবো না, আমি পরে রেকর্ডেড ক্লাস দেখে নেবো, তাহলে ভাই হবে না। আজকের পড়া যদি তুমি জমায় রাখো, তাহলে কালকে তুমি এটা কখনোই শেষ করতে পারবে না। তোমাকে অনেক বেশি কনসিস্টেন্ট হতে হবে। আর আজকে আমি তো পরীক্ষা নিচ্ছি যে আজকে আমি কয়জনকে পাই যে আমার জেম স্টুডেন্ট, যাদেরকে যদি আমি বলি তুমি আজকে 20 ঘন্টা পড়বো, তাহলে 20 ঘন্টা পড়তে পারবে, আর এরা একদিন সফল হবে। ট্রাস্ট মি, এরাই একদিন সফল হবে। সে তার ব্রেন যত ভালো হোক, যত খারাপ হোক, তুমি যদি কনসিস্টেন্ট হও, তাহলে তুমি হচ্ছে মানে যে কোনো এক জায়গায় তুমি জীবনের কোনো না কোনো জায়গায় ভালো করতে পারবাই। আমি ইচ্ছা করলে আজকে ক্লাসটা দুই ভাগে ভাগ করতাম, কিন্তু আমি চাই আমি দেখতে যে এই আমার স্টুডেন্টরা, আমার ছোট্ট ভাই বোনেরা যারা আছো, বাকিরা যারা আছে, আসলে কারা কতটুকু ভালো, কনসিস্টেন্ট এবং কতটুকু মনোযোগী। বুঝতে পেরেছো? তারপর দেখো, আর সবই অজানা অস্পষ্ট, কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে তাহারা যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। তারপরে এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই গাড়িতে কি আছে? জায়গা আছে। শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। উক্তিটি কার? এই প্রশ্নটি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে। তারপর দেখো, নুসরাত জাহান, আরে তাতে কি ইবলিশের মতো আর কি। সবাই বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার আসি। দেখা যাবে আছে কয়জন থাকে। আমি যদি একজন পাই, তাহলে মনে করবো যে একজন স্টুডেন্ট, বাকিগুলো ভণ্ড। মিরন, তুই যদি না থাকিস বেটা, তোরে আমি মাইল লাগাবো, তোর থাকা লাগবে আছে ক্লাসে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলে ওঠে এমন তো আর শুনি নাই, এমন তো আর শুনে। দেখো, এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে একটা বিশাল বৈশিষ্ট্য ছিল কি, তিনি মানুষের আবেগকে রিড করতে পারেন। তিনি প্রেমের উপন্যাসগুলো, রোমান্টিক উপন্যাসগুলো অনেক ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন। তুমি দেখো, এখানে ইনি প্লটটা এইভাবে সাজিয়েছেন। এখানে কিন্তু যে এই যে শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এই কথাটা বলেছে কিন্তু কল্যাণীর কথা কিন্তু আগে কখনো অনুপম শোনেন নাই, কল্যাণীকে কখনো দেখে নাই। কিন্তু এই কথা শুনে অনুপমের মনে হয়েছে এমন তো আর শুনি নাই, মানে কল্যাণীর কথা শুনে তার ভয়েসে প্রেমে পড়ে গেছে কে? অনুপম।
কল্যাণীকে না দেখে, এটা যে কল্যাণী সে জানে না, এটা যে কল্যাণীর ভয়েস সে জানে না, সে অলরেডি প্রেমে পড়ে গেছে। তারপর দেখো, চিরকাল গলাস্বর আমার কাছে বড় সত্য। অনুপমের কাছে বড় সত্য কি? চিরকাল গলাস্বর। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচন নির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। কয় চক্ষু? এক চক্ষু। গাড়ি চলিল। আমি জানালার কাছে গিয়া বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময় রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ আমার তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। সে অর্থাৎ কল্যাণী সুরের প্রেমে পড়ে গিয়েছে, এটা না জেনেই যে কল্যাণীর, এটা হচ্ছে কল্যাণীর সুর। বুঝতে পেরেছ? ধরো যে সুরটা শুনেছে অনুপম কিন্তু জানে না এটা কল্যাণীর সুর, কিন্তু সে না জেনেই এই সুরের প্রেমে পুনরায় কি হয়েছে? পড়ে গিয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এখন কিন্তু এই মিরন, তুই তো এখন মজা পাবি রে ভাই। সবগুলো অপূর্ণতা না, এই সবাই আমার কথা বুঝতে পারছো? এখন কিন্তু বেশ মজার গল্পটা, এখন কিন্তু গল্পটা মজার, কারণ এখন হচ্ছে রোমান্টিক কথা চলে আসছে। বুঝতে পেরেছো তোমরা? ক্লাস কয় মিনিট হয়েছে আমাকে জানাও। বুঝলাম, ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোনো গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। বুঝতে পেরেছো? আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া, জায়গা আছে। সেই গানেরই ধোঁয়া কি আছে? জায়গা আছে। ক্ষণমচ বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, এটা তো আমরা সবাই জানি। অনুপম কিন্তু আসলে অক্ষম মানুষ। দেখো, সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমরা একটা মাত্র ফটোগ্রাফ তুলবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। অর্থাৎ এই অনুপম এত পরিমাণ গণ্ডমূর্খ, অকাল কুষ্মাণ্ড, আমরা এখানে ডেকি অপদার্থ, আর কি বলবো? আর কিছু বলার নাই। ব্ল্যাক শিপ, আর কিচ্ছু বলার নাই। এ মানে একটা মেয়ে তার সুটকেস তুলে দিচ্ছে, ও তুলতে পারছে না, তার ক্যামেরা হারাই ফেলছে, সে ট্রেনে জায়গা পাচ্ছে না। বুঝতে পেরেছো তাহলে কেমন টাইপের ছেলে সে? তারপর দেখো, তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে লাগিলাম। অর্থাৎ বেটা যে কি বলবে ওই মেয়েকে এটাই বুঝতে পারছে না। এবং দেখো তুমি এই পুরো ট্রেন জার্নি কিন্তু খুব রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি হয়। যারা ট্রেন জার্নি করছো, সে এখানে ওই মেয়েটাকে কথা বলতে পারবে না। তোমরা টায়ার্ড হয়ে গেলে বলো দেখি। এবার সেই সুরটি চোখে দেখলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাইলাম, দেখলাম তার চোখে পলক পড়িতেছে না। অর্থাৎ কি? চোখে পলক পড়ছে না, অর্থাৎ হচ্ছে সে ওই মেয়েটার চেহারা দেখে একেবারে মানে চোখ ধাঁধিয়ে গেছে আর কি, ইমপ্রেস হয়ে গেছে। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবনে ইহার দেহ মন কোথায় একটুও ভার করিয়া দেয় না। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যে সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নেই। আমি দেখে দিছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছে তাও আমি ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজেদের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীর শুভ্র মঞ্জরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়ায়। অর্থাৎ কি, রজনীগন্ধা ফুল যারা দেখেছো এরকম সোজা হয়ে থাকে কিন্তু, হ্যাঁ, মানে আশেপাশে সব ফুল থেকে কল্যাণী এখানে মাথা উঁচু করে আছে। কিসের জন্য? তার চেহারা লাবণ্যর জন্য, তার কথাবার্তার সৌন্দর্যের জন্য। এবং অনুপম এটাও বলছে, তাহার নিজের এত সৌন্দর্য, সে যত সুন্দর ড্রেসটাও পড়ুক না কেন, ওই ড্রেস কখনো ওর সৌন্দর্যকে পেরিয়ে যেতে পারবে না। সবাই বুঝতে পেরেছো আমার কথা? দেখ,
দেখ ছেলেরা যারা আছিস, তোরা তোদের ওয়াইফ যখন বলবে বা তোদের প্রেমিকা যখন বলবে ভাইয়া কি বাবু অথবা শুনছো আমাকে একটা দামি ড্রেস কিনে দাও, তখন কি বলবি জানিস? বলবি যে তুমি যে পরিমাণ সুন্দর, তোমাকে যে ড্রেসই দিই না কেন সেই ড্রেসই সুন্দর লাগবে, আর যত দামি ড্রেসই দিই না কেন ওই ড্রেস তোমার গায়ে পড়লে সুন্দর লাগবে না। কারণ কি, তুমি যে অধিক সুন্দর, তোমার পাশে যে অল্প সুন্দর ড্রেস দিলে কখনো তোমার মানাবে না। বুঝতে পেরেছো? এইসব পাম্পড়ি দিয়ে কম টাকায় ভালো গিফট দিয়ে জীবন চালাতে হবে। বুঝতে পেরেছো? যদি আমার মতো গরিব হও। তারপর দেখো, আমি দেখতেছি এগুলো তো পড়লাম তাই না, সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানসিকতা। আমি দেখতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে কি রঙের, সে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিকে লইয়া তার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি কয়টি ছেলে ছিল? 2-3টি ছোট ছোট ছেলে মেয়ে ছিল। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম, সেটুকু কানে আসতেছিল। সে তো সমস্ত ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তারপরে তার বিশেষত এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েদের তাহাকে ধরিয়া পড়লো। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয় তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রেমের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যগ্রহণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতিতে তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে তরুণী অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ দেখো, যখন প্রেম আসবে, হ্যাঁ, যখন প্রেম হবে তখন তুমি যাকে ভালোবাসবা তার প্রত্যেকটা বিষয় তোমার কাছে মনে হবে যে অনেক বেশি বিশেষায়িত। যেমন এখানে অনুপমের দৃষ্টিতে কল্যাণীর তার চেহারা, তার সুর, তার কণ্ঠ, তার সবকিছু অনেক বেশি সুন্দর। এমনকি একটা গল্প তার মুখ থেকে 20-25 বার শোনার পরও শিশুরা তার থেকে গল্প শুনতে যাচ্ছে। বুঝতে পেরেছো? পরের স্টেশনে পৌঁছাতে খাবার গাড়িওয়ালাকে ডাকিয়া এসে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কল্লহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতির যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই এক মুঠ চানা চাইয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিতে পারিলাম না? বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো? দেখো এই গল্পটা দিয়ে, দেখো আমি বলি তোমাদের, এই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তুমি দেখো এখানে কিন্তু মানে অনেকটা উপন্যাস যেগুলো আমরা পড়ি না, প্রেমের উপন্যাস, ওই টাইপের। মা ভালো লাগা এবং মৌদ লাগার মধ্যে দোমনা হইয়াছিল। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নয়। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা কি করে তার পছন্দ হইতেছিল, অথবা ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু অস্বাভাবিক বাধা কাটায় উঠিতে পারিতেছিলেন না। অর্থাৎ কি, এই মায়ের সাথেও তার পরিচয় হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মায়ের ভিতরেও কেন যেন একটা অদৃশ্য অস্বাভাবিক বাধা ছিল। এই সময় গাড়ির একটা বড় স্টেশনে আসে থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নেই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরের কাছে, অর্থাৎ মাথার কাছে শুরুর দিকে লটকায়া দিয়া ঠিক আমাকে বলিল, এই গাড়ির 2 বেঞ্চ আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদেরকে অন্য গাড়িতে যাইতে হবে। তারপর দেখো, আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়ায় উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলে, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখে সে নামিয়া গিয়া ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 পক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না,
যেমন আছেন বসিয়া থাকুন বলিয়া সে দ্বারের কাছে দাঁড়ায় স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিল। এখন দেখো মেয়েরা যারা আছো ভাই, তোমাদের এরকম বলিষ্ঠ হতে হবে, বুঝছো? স্পষ্ট ভাষাতে যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। আমার কথা বুঝতে পেরেছো? যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা মিথ্যা। এখানে দেখো এত সুন্দরভাবে কল্যাণীর যে স্পষ্ট ভাষিতা, এইটাকে রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছেন। সেখানে অনুপম কি করছে? দেখো তো, অনুপম কিন্তু খুবই নির্বিকার, সে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেতে যাচ্ছিল। তারপর দেখো ইতিমধ্যে আটদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আটদালিকে প্রথমবার ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটির মুখে তাকায় তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাদের আড়ালে লইয়া গিয়া কি যেন কথা হইল। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল, অর্থাৎ ট্রেনে আর একটা বগি অ্যাড করে তারপরে ওনারা গিয়েছে। মেয়েটি তার দলবল লইয়া আবার এক প্রথম চানামুট খাইতে শুরু করলো, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়া প্রকৃতির শোভা দেখিলাম। অর্থাৎ একজন মেয়ে হিসেবে সে ওখানে প্রতিবাদ করে ওই যে বড় বড় অফিসারদেরকে বাধ্য করেছে, না আপনারা আমাদের সিটে বসতে পারবেন না, আপনারা যা বলছেন মিথ্যা কথা, আপনারা গেলে অন্যভাবে যান। এবং অফিসাররা বাধ্য হয়েছে নতুন একটি বগি অ্যাড করে সেখানে যেতে। ওইখানে অনুপম কি করছে? সে কাপুরুষের মতো বসেছিল, সে চেষ্টা করছিল ওখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় কোনো জায়গায় গিয়ে বসবে। তারপর দেখো কানপুরে গাড়ি এসে থামিল। গাড়ি কোথায় থামিল? গাড়ি থামিল কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থামিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? এই যে তোমার নাম কি মা, এটা কে বলেছেন? তোমার নাম কি না মা? এই কথা জিজ্ঞাসা করেছেন হচ্ছে অনুপমের মা জিজ্ঞাসা করেছেন। আমার বই রঙিন হয়ে গেল হাইলাইটার দিয়ে দাগাতে। অবশ্যই দাগাও নুসরাত জাহান, অবশ্যই দাগাও। মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। অর্থাৎ তার নাম কি? মেয়েটির নাম কি? এই মেয়েটির নাম হচ্ছে কল্যাণী। অনুপম শুধু মনে মনে মন কলাই খাবে, মুখে কিছু বলতে পারবে না, সে একটা বিজেপি ডাল। অবশ্যই মুন্নি তুমি ঠিক কথা বলছো আবু, অবশ্যই। তারপরে শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম। তোমার বাবা তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। এই দেখো শম্ভুনাথ সেন, তিনি কি ছিলেন? পেশায় ছিলেন ডাক্তার। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন একজন ডাক্তার। তারপরেই সবাই নামিয়ে গেল। মামার নির্দেশ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। এই যে আমরা বিভিন্ন দেখি না, সিনেমা দেখি না, যে প্রেমে ব্যর্থ হয়ে বা প্রেমের টানে সবকিছু উল্টে পাল্টে ফেলে নায়করা, হ্যাঁ? এবং এটা হচ্ছে পৃথিবীতে রিয়েল লাইফেও করা উচিত। হ্যাঁ, এই যখন হচ্ছে দেখো অনুপম কিন্তু আগে তার বাবা মানে মা এবং মামার বাইরে কথাই বলতো না, কিন্তু কল্যাণীকে যখন সে দেখেছে আবার নতুন করে প্রেমে পড়ছে, তখন সে মামার এবং মাতৃ আজ্ঞা অর্থাৎ মায়ের আজ্ঞা মানে ছুঁড়ে ফেলে দিয়ে সে কি হয়েছে? বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে। ঠিক আছে? অমান্য করিয়া মামার নির্দেশ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোড় করিয়াছি, মাথা হেড করিয়াছি। শম্ভুনাথ বাবু হৃদয় গলিয়াছে। কার হৃদয় গলেছে? শম্ভুনাথ বাবু হৃদয় গলেছে। এখন দেখো প্রেম কিন্তু মানুষকে চেঞ্জ করতে পারে, বুঝছো? প্রেম কি করতে পারে? এই ডার্ক প্রতীক। এখানে দেখো মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা করতে। আগে অনুপম কি ভাবতো? যে কল্যাণীর বাপকে কখনো সুযোগ পেলে তারা সাইজ করবে, কিন্তু এখন কি হয়েছে দেখো তো, সে হাত জোর করেছে, মাথা হেড করিয়াছে, শম্ভুনাথের হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। অর্থাৎ নতুন করে প্রেমে পড়ে যে এতদিন ভাবতো যে শম্ভুনাথকে সাহায্য করবে, সেই অনুপমে কিন্তু শম্ভুনাথের কাছে গিয়ে কি হাত জোর করছে, মাথা নত করছে। কিন্তু কল্যাণী এখানে বেঁকে পড়ছে। কল্যাণী কি বলছে? আমি বিবাহ করিব না। কেন বিবাহ করিবে না? আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা। কি আজ্ঞা? মাতৃ আজ্ঞা। হায়, এখানেও মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি? মানে মায়ের ওই যে প্রেশার আছে নাকি? মায়ের প্রেশার, মামার প্রেশার আছে নাকি? পরে বুঝিলাম মাতৃভূমি আছে। মাতৃ আজ্ঞা বলতে এখানে কি বুঝিয়েছে? মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করিয়াছে। কল্যাণী কি করেছে? মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করেছে। কারণ কি? কল্যাণী তার বিয়ে ভাঙার পরে বুঝতে পেরেছে আমরা যদি মেয়েদেরকে শিক্ষিত না করি, তাদেরকে আরো বেশি সচেতন না করি, তাহলে কি হবে না? মেয়েরা কখনো
শান্তি পাবে না, যৌতুক প্রথা থেকে বেরোতে পারবে না, সমাজে কখনো রেসপেক্ট পাবে না। এই জন্য আমার বোন যারা এখানে আছো, আমার বোন যারা এখানে আছো, তোমাদেরকে বারবার বলবো, এখানে যে ছেলেগুলো আছে, আমার ছোট ভাইরা যারা আছিস, তোদের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার বোনদের আরো ভালো করে পড়াশোনা করার, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তারপর দেখো, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হয়ে রইল। চিরজীবনের গানে ধোয়া হয়ে রইল কি? জায়গা আছে। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। এই যে এতগুলো ঘটনা ঘটেছে 4 বছরে, এখানে এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছে নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়াইতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যাই আমি এইখানেই আছি। দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। সবাই বুঝতে পেরেছো? শেষে এসে প্রেমটা যখন অনুপমকে আরো বেশি ভালোভাবে ডুবিয়ে ফেলেছে, তখন অনুপম তার ভিতরে একটু হলো ব্যক্তিত্ববোধ এসেছে। সে মামার নিষেধাজ্ঞা, মায়ের নিষেধাজ্ঞা ঠেলে কল্যাণীর কাছে চলে এসেছে। সে জানে কল্যাণীকে সে বিয়ে করতে পারবে না, কিন্তু প্রেমের টানে সে কি কল্যাণীর আশেপাশে থাকতে চেয়েছে এবং সে থাকছে। বুঝতে পেরেছো? এই পেজে দেখো, এই পেজে 2টা বিষয় আছে। এক হচ্ছে প্রশ্ন আসতে পারে যে অনুপমের যখন বিয়ের কথা হচ্ছিল তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 23 বছর। কিন্তু যদি ডিরেক্ট প্রশ্ন করে যে অনুপমের বয়স কত, তাহলে উত্তর হবে কি 27। বুঝতে পেরেছো আমার কথা? আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো নাকি বলো? অনুপমের যখন বিয়ের কথা হচ্ছিল তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 23, এবং যখন অনুপম কথা বলছে তখন তার বয়স কত? তখন তার বয়স হচ্ছে 27। এই হচ্ছে গল্প। দেখো, এই গল্পের সারমর্ম হলে কি, এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছে। এক হচ্ছে যৌতুক প্রথা নিয়ে কথা বলেছে, নারী শিক্ষা নিয়ে কথা বলেছে, ঠিক আছে? যৌতুক প্রথা, নারী শিক্ষা, এবং মানুষ হিসেবে মনুষ্যত্ব গড়ে তোলার জন্য একজন পুরুষের ভিতরে যে বলিষ্ঠতার দরকার, এই বিষয়ে কথা বলেছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এবং দেখো, এই বিষয়ে এমসিকিউ আমরা খুব দ্রুতই দিয়ে দিব। এই বিষয়ে এমসিকিউ ফুল বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 সেগমেন্টের এমসিকিউ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকে ক্লাস কেমন লেগেছে বলো? এবং আমি ক্লাস শেষে অনেকজনকে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক ধৈর্য নিয়ে ক্লাসটা করেছো। দেখা হচ্ছে সামনের একটি ক্লাসে। ততক্ষণে তোমরা অনেক বেশি খুশি থাকো, অনেক ভালোভাবে ক্লাস করো, এবং তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো যেন তোমার ভাইও সুস্থ থাকে, তোমাদেরকে অনেক ভালোভাবে পড়াতে পারে। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।